একটু নেট ইস্যু করতেছে ভাই আজকে মানে। ওকে, আমি একটু নতুন শুধু করে। আপনাকে দেখা যায়। ওকে, এখন এখন দেখা যায়, দেখেন তো। হুম, জি, এখন দেখা যায়। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করি। And, আপনাদের আজকে আমি মিডিফাই পার্ট 3 এর কিছু টপিক নিয়ে কথা বলবো। এখানকার মধ্যে আছে নর্মাল ভেজাইনাল ডেলিভারি, পার্টোগ্রাফ, তারপর অবস্ট্রাকটেড লেবার আছে, প্রলং লেবার, শোল্ডার ডিস্টোসিয়া, ফর প্রোলাপস, পোস্টপার্টাম হেমোরেজ, ফিটাল ডিস্ট্রেস, ম্যাল প্রেজেন্টেশন। অনেকগুলো টপিক পড়তে হবে। আমি একটু থ্রোলি পড়ে যাব, আপনাদের তো অলরেডি টপিকগুলো সম্পর্কে একটু আইডিয়া আছে। আমরা জাস্ট যেগুলা সামনে আর কি প্রিলির জন্য ইম্পর্টেন্ট, প্লাস পরবর্তীতে রিটেন ভাইভাতে লাগবে, এগুলো একটু বেশি জোর দিয়ে পড়বো। আমি লেকচার একটু ইন ডিটেলস করছি যাতে আপনারা পরবর্তী পড়ে নিজেরা পড়েও বুঝতে পারেন। তো অনেকগুলো টপিক আমরা একটু মানে শর্টকাটে পড়ে যাবো, হ্যাঁ। এই টপিক গুলো শুরু করার আগে কিছু কিওয়ার্ড একটু দেখে নিব, তাহলে আপনাদের জন্য লেকচারটা বুঝতে সুবিধা হবে, আমার জন্য বোঝাতেও সুবিধা হবে। প্রথম একটা টার্ম হচ্ছে ইউটোসিয়া। এই আপনাদের এমসিকিউ এই দুটা টার্ম পেয়ে থাকবেন, যে ইউটোসিয়া, ডিস্টোসিয়া। ডিস্টোসিয়াটাই সবচেয়ে বেশি আসে, তারপর ওটার সঙ্গে ইউটোসিয়াটা রাখা হয়েছে। ইউটোসিয়া হচ্ছে নর্মাল লেবার আর কি, নর্মাল। এখানে কোনো কমপ্লিকেশন থাকবে না, লাইক অবস্ট্রাকটেড লেবার বা এরকম কিছু থাকবে না। আর ডিস্টোসিয়া হচ্ছে যেটা ডিলে হয়, সে অবস্ট্রাকটেড হতে পারে, ডিফিকাল্ট লেবার হতে পারে, প্রলং লেবার বা কর্ড প্রোলাপস, যেগুলো অ্যাবনর্মাল কন্ডিশন বলেন বা কমপ্লিকেশন যেগুলো আমরা পাই, সেটা হচ্ছে ডিস্টোসিয়া। এই দুটো টার্ম একটু ভালো করে দেখে রাখবেন। তারপর হচ্ছে প্রাইমি গ্র্যাভিটা। প্রাইমি গ্র্যাভিটা হচ্ছে যে মা ফার্স্ট টাইম আর কি কনসেপ্ট করে প্রথমবার। আর মাল্টি গ্র্যাভিটা হচ্ছে দুই বা তার বেশি সময় যে কনসেপ্ট করছে। ওকে, এটা একটু হাইলাইট। তারপরে নর্মাল ভেজাইনাল ডেলিভারি ক্ষেত্রে আমরা 5P, আপনারা একটু নিজেদের ক্যামেরা গুলো অফ করে ফেলেন। আচ্ছা, 5P যেটা, সেটা আমরা পুরো লেকচারে বারবার এটাই পাবো। নর্মালি হয়তো আপনারা 3P পড়ছেন, যে পাওয়ার, প্যাসেঞ্জার, প্যাসেজ। আমরা এখানে 5P পড়বো। পাওয়ার হচ্ছে যে ইউটেরাইন কন্ট্রাকশন, যেটা মায়ের কন্ট্রাকশনটা ঠিকঠাক ভাবে হইতে হবে। অবভিয়াসলি এটা নর্মাল ডেলিভারির জন্য ইম্পর্টেন্ট। এন্ড দেন প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার মিন্স বেবি, আর যে ফিটাসটা বের হয়ে আসবে তাকে বোঝাইছে। দেন প্যাসেজ হচ্ছে যে রাস্তাটা, তো বাচ্চা কোন দিক দিয়ে বের হয় নর্মালি, আপনার ম্যাটার্নাল পেলভিস যেটা আছে, পেলভিস দিয়ে বের হয়ে আসবে। এই গেল 3P। অ্যান্ড অ্যানাদার 2P হচ্ছে একটা পজিশন, মাকে কোন পজিশনে রাখা হচ্ছে, সাইকোলজি একটা বিষয়, যে মায়ের মানসিক অবস্থাটা কেমন আছে। তারপর আচ্ছা, তিশা খাতুন, আপনি একটু কাইন্ডলি ক্যামেরাটা অফ করে দেন। ঠিক আছে, এই যে হচ্ছে 5P। পাওয়ার মানে মায়ের কন্ট্রাকশন কেমন থাকতেছে, বাচ্চার সাইজ কি, কোন পজিশনে বাচ্চা আছে, অ্যান্ড মা বাচ্চা যে বের হচ্ছে সেই রাস্তাটার অবস্থা কেমন, এবং পজিশন, আগে কোন পজিশনে রাখা হচ্ছে, এন্ড ফাইনালি মায়ের সাইকোলজিক্যাল কন্ডিশনটা কেমন। এটা হচ্ছে নর্মাল ভেজাইনাল ডেলিভারিতে এই 5টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আমরা পরবর্তীতে আরো ব্রিফলি পড়বো। প্যারাইটি হচ্ছে নাম্বার অফ চিলড্রেন, এন্ড গ্র্যাভিটি হচ্ছে নাম্বার অফ প্রেগনেন্সি। এখন আপনারা এই দুটাতে একটু কনফিউশন করে ফেলেন। আমি যেভাবে মনে রাখতে বলি সবসময়, বা আমি নিজেও মনে রাখি, প্যারাইটি, প্যারা, বাচ্চা কাচ্চা সবসময় প্যারা দেয়। তো আপনি প্যারাইটিটা মনে রাখবেন যে বাচ্চার সংখ্যা, প্যারা মানে বাচ্চা, আর গ্র্যাভিটা মানে কতবার কনসেপ্ট করলো। এরপর হচ্ছে টকোলাইটিক ড্রাগ আর ইউটিউটরিক ড্রাগ, এই দুটো আমরা একটু টার্ম রেখেছি। টকোলাইটিক হচ্ছে যেটা আপনার ইউটেরাসকে রিল্যাক্স করবে। ইউটেরাস যদি রিল্যাক্স হয় তাহলে কি হবে, কন্ট্রাকশনটা হবে না। কন্ট্রাকশন না হলে কি হবে, ডেলিভারি হবে না, বাচ্চা বের হতে পারবে না। তো আমরা কিছু কিছু ক্ষেত্রে এমন সিচুয়েশন দাঁড়ায় যে মা যেন এখন কন্ট্রাক্ট না করে, এরকম কন্ডিশন যখন আসে তখন টকোলাইটিক ড্রাগ ইউজ করা হয়। কখন এরকম হতে পারে, কে কে ক্লাসে জয়েন করেছেন? আচ্ছা, অনেকেই আছেন। কেউ কি বলতে পারেন যে নর্মালি তো ইউটেরাসের কন্ট্রাকশনটা ইম্পর্টেন্ট, কন্ট্রাকশন না হলে তো বেবি আউট হবে না। তো এমন কোন কন্ডিশন হতে পারে যে আমরা চাচ্ছি যে এখন কন্ট্রাকশন না হোক?
এখন হচ্ছে মাই ইউটেরাস রিল্যাক্স থাক। এন্ড তখন আমরা ড্রাগ ইউজ করি, যে এই ড্রাগ গুলো ইউজ করতেছি যাতে কন্ট্রাকশন না হয়। বলতে পারেন আপনারা কেউ? ম্যাম আসসালামু আলাইকুম। অনেক সময় আমরা হচ্ছে ফিটাল ডিস্ট্রেসের সময় কিন্তু এরকম দিয়ে থাকি। ওকে, ফিটাল ডিস্ট্রেস, দ্যাটস অল রাইট। এছাড়া আর কি একটু ভাবেন। ফিটাল ডিস্ট্রেস, হ্যাঁ ফিটাল ডিস্ট্রেস হচ্ছে কন্ট্রাকশনের জন্য আমরা তখনও একটু কমায় ফেলার জন্য করি। এটা ছাড়া আর কখন, মানে যে একদম ইউটেরাসকে কন্ট্রোল করতে দেওয়া যাবে না? একটু ডিপলি ভেবে দেখেন। নর্মালি কন্ট্রাকশন কখন দরকার? যখন ডেলিভারির সময় হবে, তাই না? ম্যাচিউর হয়ে গেছে বেবি, বা পোস্ট ম্যাচিউর হয়ে গেছে। আমি পজিশন যদি ঠিক না থাকে, জি, আরেকবার বলেন। পজিশন যদি ঠিক না থাকে। আচ্ছা, পজিশন, পজিশন ঠিক না থাকলে, হ্যাঁ বেবির পজিশন যদি না থাকে তাহলে তো কন্ট্রাকশন হয়ে লাভ নেই। এটা তো আপনারা একদম থার্ড স্টেজ অফ লেবারে চলে গেছেন। আপনি থার্ড ট্রাইমেস্টারের কথা ভাবেন। থার্ড ট্রাইমেস্টারে যদি মার কন্ট্রাকশন শুরু হয়, কিংবা সেকেন্ড ট্রাইমেস্টারে, তাহলে এটা কি ভালো হবে? থার্ড ট্রাইমেস্টারের শুরুর দিকে, লাইক 7 বা 8 মাসে মার কন্ট্রাকশন হচ্ছে। কন্ট্রাকশন হলে কি হবে? ব্লিডিং হবে, অ্যাবর্শন হয়ে যাবে, প্রিমেচুর বেবি হবে। তো এই জন্য আমরা কি করি, যেন ইউটেরাসকে রিল্যাক্স রাখা যায়, তখন কিছু ড্রাগ দেওয়া হয়। মোট কথা যে সময় দরকার নেই। আপনার ইউটেরাস কন্ট্রাকশন শুধু একবারই দরকার, সেটা হচ্ছে যখন আপনার সার্ভিক্স ওপেন হয়ে যাচ্ছে, ফোর ফিঙ্গার ওপেন হয়েছে, কিংবা টাইম হয়ে গেছে, কিংবা পেইন আছে, মেচিউর হয়েছে বেবি। এই কন্ডিশন গুলো ছাড়া আর কোথাও আমাদের কন্ট্রাকশন দরকার নেই। আর ডেলিভারির পর পর কন্ট্রাকশন দরকার আমাদের, আর কখনোই কন্ট্রাকশন দরকার নেই। তাহলে আমরা টোকোলাইটিক ড্রাগটা ইউজ করব যেন ইউটেরাসে কন্ট্রাকশন না হয়। এটা কখন ইউজ করব? প্রিমেচিউরের ক্ষেত্রে। বাচ্চার দেখা গেল যে কেবল 36 সপ্তাহ, মায়ের 35 সপ্তাহ চলতেছে, এই অবস্থায় স্পটিং হচ্ছে, ব্লিডিং হচ্ছে, এন্ড পেইন হচ্ছে, এন্ড তখন কি করতে হবে? এপিএস যেটা আমরা পড়ি আর কি, প্লাসেন্টা প্রিভিয়া বা এব্রাপশিয়া প্লাসেন্টা আছে, তখন কোনোভাবে তো ইউটেরাসের কন্ট্রাকশন হওয়া যাবে না। তখন তো প্লাসেন্টা আরো নিচে নেমে আসবে, আরো সেপারেট হবে, আরো বেশি ব্লিডিং হওয়ার চান্স বেড়ে যাবে। সেক্ষেত্রে টকোলাইটিক ড্রাগ দেওয়া হয়। আপনারা টকোলাইটিক বলতে একটা ওয়ার্ড বুঝবেন, যে কন্ট্রাকশন করা যাবে না, ও হচ্ছে টকোলাইটিক, কন্ট্রাকশন করতে দেয় না, এর ফলে ইউটেরাসটা রিল্যাক্সে থাকে। এই যে এখানে আমরা লিখছি, পরের সেন্টেন্সটা দেখেন, we use it mainly in preterm labor to delay delivery for a short time. preterm labor like আপনার পেশেন্টকে আপনি 35 উইকে পাইছেন, হুম, তাহলে 37, 34 অথবা 38 উইকে পাইছেন। 38 উইকে হলে তো আমরা ডেলিভারি করে ফেলি। 35 বা 34 উইকের দিকে পাইলে কন্ট্রাকশন হচ্ছে বা ব্লিডিং হচ্ছে, তখন টকোলাইটিক ড্রাগ দেওয়া হয়, যাতে পেশেন্টকে 38 উইক পর্যন্ত, 37 উইক পর্যন্ত নেওয়া যায়। কি কি ড্রাগ ইউজ করা হয় দেখেন, নিফিডেপিন সবচেয়ে বেশি ইউজ করা হয়, এছাড়া ম্যাগনেসিয়াম সালফেট, টার্বোটালিন, ইন্ডোমেথাসিন। এখন এটার অপোজিট কোনটা? টকোলাইট্রিকের অপোজিট হচ্ছে ইউটিউরোটনিক। আপনারা এই টার্মটা একদম, ইউটিউরোটনিক টার্মটা খুব ভালো করে মনে রাখবেন, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এর এমসিকিউ মেইনলি আসে যে ইউটিউরোটনিক ড্রাগ কোনটা, কিন্তু আমরা টকোলাইট্রিকটাও একটু জেনে রাখবো। টকোলাইটিক মানে যেটা কন্ট্রাকশন করতে দেয় না, ইউটেরোটনিক ওটার উল্টা দিকে, যেটা কন্ট্রাকশন বাড়ায়। এটা ইউজ করতে হয় কখন? আপনার যেন লেবার করাতে চাচ্ছেন, ইনডিউস লেবার। আমরা অনেক সময় কি বলি যে সময় পার হয়ে যাচ্ছে তারপরে ব্যথা হচ্ছে না, তখন মাকে কি করা হয়? নর্মাল স্যালাইনের সঙ্গে অক্সিটোসিন ড্রিপে দিয়ে পেইন তোলা হয়। অথবা ফার্স্ট লেবার পেইন হচ্ছে কিন্তু সার্ভিক্স ওপেন হয়ে গেছে, অথবা অনেক বেশি পেইন হচ্ছে, আরো একটু বেশি পেইন হলে পরে নর্মাল ডেলিভারি হবে। তারপরে পোস্টপার্টাম হেমোরেজ যেন না হয়, এই জন্য আমরা ইউটিউটরিক ড্রাগ ইউজ করি, ইউটেরাস বেশি বেশি কন্ট্রাক্ট করানোর জন্য। এই ধরনের সবচেয়ে কমন ড্রাগ আমরা নাম শুনে থাকবো অক্সিটোসিন, এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। এছাড়া মিথাইল আর্গমেন্টিন ইউজ করা হয়, কার্বোপ্রোমোস্ট, মিসোপ্রোস্টোল, ডাইনোপ্রোস্টোল। এর মাঝে আপনার মিথাইল আর্গমেন্টিন আবার হাইপারটেনসিভ রোগীদের ক্ষেত্রে ইউজ করা যাবে না। মায়ের আগে থেকে হিস্ট্রি আছে যে মায়ের ব্লাড প্রেশার বেশি, হাইপারটেনসিভ মাদার, সেই হিস্ট্রি আপনাকে নিতে হবে। তাহলে সেই মাকে মিথাইল আর্গুমেন্টিন দেওয়া যাবে না, দিলে আরো কি হবে? বিপি বেড়ে যাবে। আবার কোনো মায়ের যদি অ্যাজমা থেকে থাকে তাহলে তাকে কার্বোপ্রোস্ট দেওয়া যাবে না। এই গেল ড্রাগ। এখন আমরা একটু আমাদের খুব পরিচিত কিছু টার্ম দেখে নিই। অ্যান্টিনেটাল তো আমরা সবাই জানি, যে যে মুহূর্ত থেকে কনসিভ করলো তখন থেকে ডেলিভারির আগ পর্যন্ত, ফার্স্ট স্টেজ পর্যন্ত, সেটা হচ্ছে অ্যান্টিনেটাল। আর ইন্টারনেটাল কি?
যে মুহূর্ত থেকে ট্রু লেবার পেইন শুরু হলো ওখান থেকে ডেলিভারি পর্যন্ত। আর পেরিনিটাল মানে কি? পেরিনিটাল হচ্ছে আপনার 28 সপ্তাহ থেকে, কনসিভ করার 28 সপ্তাহ পর থেকে বাচ্চা ডেলিভারি হওয়ার 7 দিন পর। আর পোস্টনেটাল তো জানি 42 দিন। এখানে আপনাদের জন্য হয়তো বা আনন এটা হতে পারে পেরিনিটালটা, এটার সঙ্গে আমরা খুব একটা পরিচিত না। আমি এটা পুরোটা বোল্ড করে দিলাম। অ্যান্টিনেটাল মানে আগে, ইন্টারনেটাল মানে ডেলিভারি টাইমটুকু, পোস্টনেটাল হচ্ছে ডেলিভারির পর থেকে 42 দিন, আর পেরিনেটাল হচ্ছে আপনার কনসেপ্ট থেকে শুরু করে 28 দিন থেকে, 28 সপ্তাহ থেকে শুরু করে ডেলিভারি হওয়ার 7 দিন পর্যন্ত। আচ্ছা, এই যে কয়টা টার্ম বললাম এগুলার মধ্যে কোনোটা কি কেউ বুঝতে পারেন না নাকি? না বুঝলে একটু রেসপন্স করেন, আমি আরেকবার রিপিট করি। আমাদের আসলে পরবর্তীতে নিচে লেকচারে গিয়ে বারবার এই জিনিসগুলোই লাগবে। কারো কোনো সমস্যা নেই, রাইট? আচ্ছা, নর্মাল ডেলিভারিতে যাই আমরা। নর্মাল ডেলিভারি হচ্ছে যেটা, যে ডেলিভারি হবে কোনো রকমের সাহায্য ছাড়া, ইনস্ট্রুমেন্ট লাগবে না, সি সেকশন লাগবে না, কোনো রকমের কিচ্ছু লাগবে না, নর্মালি যেখানে বাচ্চা ডেলিভারি হবে সেটাই হচ্ছে নর্মাল ডেলিভারি। এটা কতদিন হয়? আপনার 37 সপ্তাহ থেকে 42 সপ্তাহ পর্যন্ত। আর প্রিটার্ম লেবারটা আমরা একটু দেখি, যদি 28 সপ্তাহ থেকে 37 সপ্তাহের কম হয়, 37 সপ্তাহ পর থেকে হলে তো ম্যাচিউর বেবি। 28 সপ্তাহ আগে, মানে 28 সপ্তাহ থেকে কেন প্রিটার্ম? 28 সপ্তাহের আগে যদি হয় সেটা হচ্ছে অ্যাবর্শন হয়ে যাবে, কারণ বাংলাদেশের প্রেক্ষিতে ইউএস বা ইউকে বা বাইরের উন্নত দেশগুলোতে ওটাতে কিন্তু 20 সপ্তাহ বলা হয়, ডেফিনেশনে বলা হয় 20 সপ্তাহ থেকে আপনার 37 সপ্তাহ। কিন্তু আমাদের দেশে আসলে একটা 20 সপ্তাহের বেবি যদি ডেলিভারি করানো হয়, তাকে যে সাপোর্টটা দিয়ে সার্ভাইভ করানো হবে ওইরকম ফ্যাসিলিটিস খুব একটা নাই। তো এই জন্য বাংলাদেশের মতো এরকম কান্ট্রির জন্য আর কি, 28 সপ্তাহ থেকে 37 সপ্তাহ পর্যন্তই আমরা প্রিটার্ম লেবার ধরি। আর 28 সপ্তাহের আগে নর্মালি অ্যাবর্শন হয়ে যায়। ওকে, এখন লেবার, লেবার স্টেজ হচ্ছে 4টা। এখান থেকে আপনাদের এমসিকিউ এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই, প্রত্যেকটা স্টেজ থেকে কিন্তু এমসিকিউ বারবার আসে। যে ফার্স্ট স্টেজ কাকে বলে, এটা কতক্ষণ ধরে থাকে, সেকেন্ড স্টেজ কখন থেকে শুরু হয় কখন শেষ হয়, থার্ড, আর ভাইবা প্লাস এমসিকিউ দুটোর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ফোর্থ স্টেজ। যে আপনি নর্মাল 3টে স্টেজ তো আমরা সবাই জানি, ফোর্থ স্টেজটা আপনি জানেন কিনা? আচ্ছা, ফার্স্ট স্টেজটা কখন হলো? যখন ট্রু লেবার পেইন শুরু হবে। ট্রু লেবার পেইন কি হবে? যেটাতে পেইন আপনার মায়ের থেকে থেকে ব্যথা হবে, ব্যথাটা বাড়তে থাকবে, পেইন কিলার দেওয়ার পর ব্যথা কমতেছে না, সার্ভিক্সটা, ব্যথার সাথে সার্ভিক্সটা প্রপার ভাবে ডায়ালেট হচ্ছে, তাহলে আমরা বুঝবো ট্রু লেবার পেইন শুরু হয়েছে। লেবার পেইন যে মুহূর্ত থেকে শুরু হলো সেখান থেকে সার্ভিক্স যখন ফুল ডায়ালেট হয়, সার্ভিক্স ফুল হচ্ছে 4 ফিঙ্গার বলি আমরা, অথবা 10 সেন্টিমিটার, এই পর্যন্ত যখন ডায়ালেট হবে তখন ফার্স্ট স্টেজ। ডায়ালেট হওয়া পর্যন্ত এটা কি হয়, নর্মালি 0 থেকে 4 সেন্টিমিটার ল্যাটেন্ট, আর অ্যাক্টিভ ফেজে এসে একদম 10 সেন্টিমিটার হয়। প্রাইমি যে মা তাদের ক্ষেত্রে এটা 12 ঘন্টা লাগতে পারে ফার্স্ট স্টেজ, কিন্তু যে মা মাল্টি তাদের ক্ষেত্রে 6 ঘন্টাতে দেখা যায় ফার্স্ট স্টেজটা শেষ হয়ে যায়। সেকেন্ড স্টেজ কোথা থেকে হলো? এই যে এখানে আপনার ফার্স্ট স্টেজে সার্ভিক্সের যে ডায়ালেশন হলো, ওই ডায়ালেশন থেকে বেবি ডেলিভারি। তো আপনাদের এমসিকিউ এটা আসে যে বেবি ডেলিভারি হয় কোন স্টেজে? সেকেন্ড স্টেজে। এটা প্রাইমের ক্ষেত্রে 2 ঘন্টা আর মাল্টির ক্ষেত্রে 30 মিনিট। থার্ড স্টেজ কোনটা? বেবি ডেলিভারি হয়েছে তো ডেলিভারি, আর ওখান থেকে প্লাসেন্টা ডেলিভারি পর্যন্ত। তাহলে ফার্স্ট স্টেজ কি হলো? আপনার ট্রু লেবার পেন থেকে শুরু করে সার্ভিক্স ডায়ালেশন পর্যন্ত। সেকেন্ড স্টেজ হচ্ছে বেবি আউট হয়, থার্ড স্টেজে প্লাসেন্টা আউট হয়। এখন ফোর্থ স্টেজ তাহলে কোনটা বলে? ডেলিভারি হওয়ার পরপর প্রথম 1 থেকে 2 ঘন্টা যে সময় থাকতেছে, আমরা যে অবজারভেশন রাখি মাকে, ভাইটালস গুলো চেক করা হয়, ব্লিডিং দেখা হয়, মা শকে যাচ্ছে কিনা বা ব্লিডিং কেমন হচ্ছে, এটা হচ্ছে ফোর্থ স্টেজ। ফোর্থ স্টেজটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই স্টেজে দেখতে হয় যে মা যদি এই স্টেজে ব্লিডিংটা যদি বেশি হয় এবং এটা ম্যানেজ করা যায়, তাহলে পরবর্তীতে মায়ের অনেকটা লাইফ সেভ হয়ে যায়, কারণ না হলে পোস্টপার্টাম হেমোরেজ ডেভেলপ করে এবং এটার তো কমপ্লিকেশন খুবই মারাত্মক। আমরা পরে আবার এটা টপিকই আছে। আচ্ছা, এখন নর্মাল ডেলিভারি স্টেজ পড়ার আগে একটু কয়েকটা জিনিস দেখি, যে ফ্লোটিং। ফ্লোটিং হচ্ছে, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? বলেন আগে, তারপরে বাকিগুলো দেখায়।
জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, ফ্লোটিং মানে তো ভাষা। আমরা বলি না ফ্লোটিং বোট ভাসমান অবস্থায় থাকে। যখন ডেলিভারির সময় হয় তখন কি হয়, ফিটাল হেডটা নিচের দিকে চলে আসে। এখন আমার হাতের এইটা যদি আমি মনে করি যে মায়ের পেলভিক, আমার হাতের এইটা, এই স্পেসটা মনে করেন পেলভিক, আর এটা আপনি ধরেন ফিটাস। হ্যাঁ, আপনারা দেখেন একটু, এটা ফিটাস। তো কি হয়, একদম যখন মায়ের পেইন শুরু হয় ডেলিভারির আগে, ফিটাল হেডটা এখানে আসে, এই পাশে ভাসে, এখানে যায়, আবার বের হয়ে আসে, আশেপাশে ঘুরে। আমি এটা সেফালিক প্রেজেন্টেশনের কথা বলছি। হ্যাঁ, এখন যে টার্ম গুলা দেখতেছি এটা সেফালিক প্রেজেন্টেশনের জন্য। তো ফিটাল হেডটা এদিকে আসে, এটা মায়ের পেলভিস, এইটা, হ্যাঁ, এটা মায়ের পেলভিস, এদিকে আসে, ফিটাল হেডটা এসে ভাসে, কখনো লাগে আবার চলে আসে, এই যে ফ্রিলি মুভ করতেছে, এরকম ভাসতেছে, পেলভিক দিয়ে বের হয়ে এখানে ভাসতেছে। এন্ড দেন এটা হচ্ছে ফ্লোটিং। এখন ওই ভাসতে ভাসতে একটা সময় কি হবে, ফিটাল হেড এঙ্গেজ হয়ে যাবে, এইভাবে একদম লেগে যাবে, এবার আর বের হবে না। এখানে যে মাইস্টিয়াল স্পাইন আছে, এটা বরাবর একদম আটকে যাবে। স্টিয়ান স্পাইন লেভেল আটকে গেলে যখন আমরা মিডওয়াইফ বা নার্স বা ডক্টর হোয়াট এভার কেউ যখন পিভি করবে, তখন এদিকে কি করলে, পিভি করলে দেখা যায় বাচ্চার চুল দেখা যায় অনেক সময়, তাই না? যদি কেউ পিভি করে থাকেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স থাকবে যে যখন পিভি করেন বাচ্চার যদি ফিটাল স্কাল থাকে তাহলে চুল পাওয়া যায়। অনেক সময় আইব্রো বা ফেস প্রেজেন্টেশন হলে ফেসটা পাওয়া যায়। এটা হলো এঙ্গেজমেন্ট। ফ্লোটিং মানে ভাসতে থাকে, এঙ্গেজমেন্ট মানে ভাসতে ভাসতে ফিটাল হেডটা হচ্ছে পেলভিক আউটলেটে এসে আটকে গেছে, আর বের হয় না, তখন এঙ্গেজমেন্ট বলে। এবার হচ্ছে মোল্ডিং। মোল্ডিংটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। যে মোল্ডিং বলতে কি বুঝেন, এমসিকিউ এ মোল্ডিং আছে যে হোয়াট ডাজ ইট মিনস। মোল্ডিং বলতে কি বোঝায়, মোল্ডিং হচ্ছে যে একটার উপর আরেকটা মোল্ড করে, আমরা মোল্ড করি না কোনো জিনিস। এটা এই আমার হাতের এই দুটো, আমার এটাকে দেখতে পাচ্ছেন কিনা আপনারা, এই আমার হাতটা মনে করেন এটা ফিটাল স্কাল, হ্যাঁ, এইভাবে রাখলাম আমরা, এটা একটা স্কাল, এটা একটা এমনি আছে। যখন তো ডেলিভারির সময় হয় মাথাটা অনেক বড় হয়ে যায়, দেখা যায় যে মায়ের পেলভিস ক্রস করে বাচ্চা বের হইতে পারে না। তখন কি হয়, অটোমেটিক্যালি এই একটার উপর আরেকটা উঠে যায়, তাহলে কি হয়, ডায়ামিটারটা কমে আসলো না? দেখতে পাচ্ছেন কিনা একটু বলবেন। এই যে ডায়ামিটার কমে আসলো তাহলে কি হয়, ইজিলি বাচ্চা ডেলিভারি হয়। এই জিনিসটাই মোল্ডিং, যে এই যে বাচ্চার একটার উপর আরেকটা যে উঠে যায়, পিটাল স্কাল, এই যে একটার উপর আরেকটা বন উঠে গেল, ডায়ামিটার কমে গেল, বের হলো। এটা আবার পরবর্তীতে বাচ্চা ডেলিভারি হওয়ার পর 24 ঘন্টা পরে দেখা যায় নর্মাল হয়ে যায়, অনেক ক্ষেত্রে 72 ঘন্টা, এরপর স্বাভাবিক হয়ে যায় ধীরে ধীরে। এই জন্য ফিটাল স্কাল গুলা আপনার ডেভেলপ থাকে না, আমাদের মতো এরকম শক্ত মাথা নিয়ে বের হয় না। এরকম হলে তো ডেলিভারি করানো যাবে না। এই জন্য ছোট বাচ্চাদের একদম, যে নিউবর্ন বেবি খেয়াল করবেন, দেখবেন মাথার এই জায়গাটাতে দেখা যায় যে মানে বিট পাওয়া যায়, এমন হয়, দেখে টাচ করলে দেখা যায় এখানে হাড্ডি নাই, তাই না? তো এটা ডেভেলপ করতে একটু টাইম লাগে, এটা খুবই নর্মাল কেস। কিন্তু দেখা যাচ্ছে নির্দিষ্ট সময় পরও যদি ডেভেলপ না করে তাহলে পরবর্তীতে আর কি ডক্টর দেখাতে হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে ক্যাপুট সাকসিডেনাম। এই যে বাচ্চা বের হতে যায় এখানে ওখানে, দেখা গেল চাপ লেগে একটা জায়গায় ফুলে যায়। আমাদের অনেক সময় এরকম হয় না, কোথাও মাথায় জোরে বাড়ি খাইছি, খাওয়ার পর কি হয় মাথার এই জায়গাটা ফুলে যায়, তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যায়। অথবা সকালে বাড়ি খাইছেন, বিকেল ঠিক হয়, কিংবা পরের দিন ঠিক হয়ে যায়। তো বাচ্চার যখন ডেলিভারি করানো হয় তখন এরকম জন্মের পর পরে মাথায় দেখা যায় এখানে গোটা ওখানে গোটা থাকতে পারে, তারপর পরবর্তীতে এটা ঠিক হয়ে যায়। এটা হচ্ছে ক্যাপুট সাকসিডেনাম। আর এটা ক্রাউনিং, এটা আপনাদের খুব ইম্পর্টেন্ট। ক্রাউনিং, যে ক্রাউনিং বলতে কি বোঝায়, এমসিকিউ এটা কিন্তু আসে, একটু প্রিভিয়াস সালের কোশ্চেন গুলো দেখলে আপনারা পাবেন। ক্রাউনিং হচ্ছে যে বাচ্চার, আমরা কি বললাম যে ফার্স্টে ফ্লোটিং ছিল, ভাসতেছে, তারপরে এঙ্গেজড হয়ে গেল। এঙ্গেজড হওয়ার পরে যখন আপনি পিভি করতেছেন, হ্যাঁ, তখন কি করলো যে বাচ্চাকে দেখা যাচ্ছে, বাচ্চার হেড বা যেটা হোক সেটা দেখা যাচ্ছে, এবং মায়ের যে কন্ট্রাকশন হচ্ছে, কন্ট্রাকশন তো হতেই আছে, ব্যথা হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে, এই অবস্থায় ফিরে যায় না। মানে এই যে একবার এঙ্গেজ হয়েছে, অনেক সময় কি হয় ফ্লোটিং কন্ডিশনে কি হয়, বাচ্চা ভাসতেছে ভাসতেছে, মায়ের এখানটা আসতেছে আবার চলে যাচ্ছে, যখনই মা কন্ট্রাক্ট করতেছে চলে যাচ্ছে, আবার ছেড়ে দিলে আবার আসতেছে। কিন্তু একবার যখন এঙ্গেজড হবে, ক্রাউনিং হবে, তখন আর কন্ট্রাকশন যতই হোক বাচ্চা ওখানে আটকে যাবে, মানে আর ব্যাক করবে না। তো আপনাদের জন্য এই দুটো টার্ম একটু ভালো করে মনে রাখবেন, যে মোল্ডিং মানে কি আর ক্রাউনিং। মোল্ডিং হচ্ছে একটার উপর আরেকটা স্কাল উঠে যায়,
আর ক্রাউনিং হচ্ছে যখন আমরা পিভি করলে ফিটাল হেডে দেখা যায় একদম মাথা দেখা যাচ্ছে। আচ্ছা, সাইন অফ ট্রু লেবার পেইনে যেটা হয় যে রেগুলার ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে, সার্ভিক্স ঠিক মতো ডায়ালেট হচ্ছে, আস্তে আস্তে অনেক সময় একটু ডিসচার্জ দেখা যায়, রক্ত আসতে থাকে। তারপরে রাপচার অফ মেমব্রেন, রাপচার মেমব্রেনে অনেক বেশি ওয়াটার চলে আসে। আর ফলস লেবার পেইন হচ্ছে কন্ট্রাকশন ঠিক মতো হয় না, ব্যথা কখনো হচ্ছে কম, কখনো বেশি, কখনো নাই, পেইন কিলার দিলে ছেড়ে যাচ্ছে। সরি। তারপরে মা যদি একটু রেস্ট নেয় তাহলে দেখা যায় ব্যথাটা কমে যাচ্ছে। এটা হচ্ছে ফলস লেবার পেইন। কিন্তু ট্রু লেবার পেইন হলে কি হবে, যে আপনি যতই রেস্টে রাখেন, যতই বেশি পেইন কিলার দেন, কোনো কিছুতেই কাজ হবে না, ব্যথা বাড়তেই থাকবে। তো আপনাদের এমসিকিউ এর জন্য এগুলো ইম্পর্টেন্ট, যে ট্রু লেবার পেইন কোনটা আর ফলস লেবার পেইন। দেখবেন। আচ্ছা, নর্মাল লেবার যেহেতু আমরা করছি, এটার মেকানিজমটা একটু দেখি। যে আমরা তো বললাম এঙ্গেজমেন্ট, বেবির হেড এসে আটকে যায়, এন্ড তারপরে বাইরের দিকে বের হয়ে আসে, তখন হেড দেখা যায় বাচ্চার, ক্রাউনিং হয়। তারপরে প্রথমে কি করতে হয়, আগে মাথাটা ডেলিভারি করাতে হয়, তারপরে রেস্টিটিউশন মানে একটু ঘোরায় নিতে হয়। রেস্টিটিউশনটা যদি বোঝাই তাহলে, আচ্ছা, আবার এটা হচ্ছে বেবির, মনে করেন যে এটা হেড, এটা হচ্ছে বডি। তো ডেলিভারির সময় এমন থাকে, যদি দেখাই, এইটা হচ্ছে হেড, হ্যাঁ। দেখেন এটা হাতটা একটু উঁচু থাকছে না, মানে মাথাটা এরকম একটু উঁচুতে থাকে। না, আমি সরি, আমি মিস্টেক, এই যে এরকম হবে আর কি। এটা হচ্ছে বডি, হ্যাঁ। আর আমার হাতে এটা হচ্ছে ফিটাল হেড। তো আপনি মাথাটা ডেলিভারি করে নেবেন প্রথমে, শোল্ডার সহ ভিতরেই থাকে তখনও। তো এই অবস্থায় থাকলে তো টানলে বাচ্চার কি হতে পারে, আপনার সার্ভিং কি বলে, এখানে ঘাড়ের রক্ত কিছু ক্ষতি হয়ে যেতে পারে, টেন্ডন বা কোনো কিছু ছিঁড়ে যেতে পারে। তো এই যে হেডটা যে নিচু থাকে, তো এটাকে রেস্ট্রিকশন করতে হয়, টেনে দুইটা এক বরাবর করা হয় এরকম, করার পরে একটা শোল্ডার ডেলিভারি করানো হয়, তারপর আরেকটা শোল্ডার ডেলিভারি করানো হয়। বেশি কঠিন হয়ে গেল কিনা আরেকবার একটু বলি। যে বাচ্চার ক্রাউনিং হয়েছে, মাথা দেখতে পারছেন, তারপর মাথাটা ডেলিভারি করে নিলেন, বের হয়ে আসলো কিংবা বের করে নিলেন, করার পরে এই যে বডি আর মাথাটা তো এক বরাবর থাকে না, বাহিরে চলে আসছে, মাথাটা একটু নিচু থাকে আর বডিটা উঁচু থাকে, তখন মাথাটা এভাবে সোজা করতে হয়, দুটো যেন ব্যালেন্স হয়। এন্ড তারপরে আপনার একটা শোল্ডার বের করতে হয়, মানে এই দুইটা শোল্ডার তো একসঙ্গে বের করা হয় না, একটা শোল্ডার বের করা হয়, দেন আরেকটা শোল্ডার বের করে ফেলতে হয়। ওকে, কন্ট্যাক্ট। আচ্ছা, তারপরে এক্সটার্নাল রোটেশন করতে হয়, ডেলিভারি অফ দ্য শোল্ডার এন্ড ট্রাঙ্ক বাইলেটারাল ফ্লেকশন, মানে পরে কি এই কাঁধ বের করতে, তারপরে এই কাঁধ এন্ড দেন বডি বের করতে হয়। স্টেপ গুলো একটু আমরা একটু যদি ভিজুয়ালাইজ করে দেখি, এখানে দেখেন, ফার্স্টে এই যে বেবি আসছে, ফ্লোটিং হচ্ছে, তারপরে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এই যে ইসচিয়াল স্পাইন এই বরাবর এখানে আটকে গেছে, তারপরে ভিতরে বাচ্চাটা একবার এই দেখেন এখানে পজিশনটা থাকে, তারপরে একটু ঘুরে যায়, এগুলো কিন্তু অটোমেটিক্যালি যাওয়ার পরে যে ক্রাউনিং বের হলো, হওয়ার পরে এক্সটেনশন অফ হেড এন্ড রেস্টিটিউশন, দুইটার মাথায় এবার এই যে এখানে দেখেন পজিশনটা ঠিক নেই, বডিটা থেকে মাথাটা একটু কার্ভের মতো হয়েছে না, এইখানে সোজা করে বের করে নেওয়া হয়, এখানে আরেকটা দেওয়া হয়েছে যে এক্সটেনশন হলো, তারপরে এটা ঘুরায় নিতে হয় আর কি। বাচ্চার বাচ্চার কি মাথা থেকে উপর করে বাচ্চা বের হয়ে আসে, এরকম উপর হয়ে আসে, তখন এটাকে ঘুরায় নিয়ে জাস্ট টেনে বের করতে হয়। এটা অবশ্যই দুই শোল্ডার। আপনাদের আপাতত এত ডিটেলস আসে না, বাট এখান থেকে আপনাদের ইম্পর্টেন্ট হচ্ছে রেস্টিটিউশন টার্মটা, ক্রাউনিং, আর ট্রু এন্ড ফলস লেবার পেইন এর সিমটম গুলা। আচ্ছা, এখানে কি অ্যাডমিন আছে? এখানে কেন টাইম দেখাচ্ছে যে লাস্ট 8 মিনিটে ক্লাস শেষ হয়ে যাবে? একটু দেখি তো।
আচ্ছা, সরি, আপনাদের একটু এখানে টেকনিক্যাল ইস্যু হয়েছে। ঠিক আছে, আমরা একটু লাস্ট যেটা স্টেপ গুলো বুঝতে পারছেন সবাই? জি ম্যাম। ওকে, নর্মাল ডেলিভারি স্টেপ গুলো বলছি না? ওকে, আমরা কোথায় ছিলাম? স্টেজ অফ নর্মাল ডেলিভারি, এটা তো আপনারা বুঝছেন। স্টেজ থেকে তো আপনাদের এমসিকিউ তেমন কিছু আসে না। এখানে নার্সিং ম্যানেজমেন্টটা বেশি ইম্পর্টেন্ট। আর কিছু টার্ম যেমন এঙ্গেজমেন্ট কাকে বলে, মোল্ডিং কাকে বলে, ক্রাউনিং, রেস্টিটিউশন, এই টার্মগুলো অনেক সময় এমসিকিউ তে আসে। এখন হচ্ছে নার্সিং ম্যানেজমেন্টটা একটু দেখি যে পুরোটা সময় ধরে পার্টোগ্রাফ মেনটেন করতে হবে, একদম ফার্স্ট স্টেজ থেকে ফোর্থ স্টেজ পর্যন্ত। মায়ের ফিটাল হার্ট রেট দেখতে হবে, কন্ট্রাকশন কেমন হচ্ছে, কতক্ষণ ধরে হচ্ছে, এবং অ্যাসেপসিসটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট মেনটেন করা। অ্যাসেপসিস মানে কোনোভাবে যেন ইনফেকশন না হয়। আচ্ছা, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি ম্যাম, ওকে, দেখতে পাচ্ছি। ঠিক আছে। না, ওই যে রিফাত ভাইয়া বলতেছে দেখা যাচ্ছে না। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে মাকে ইমোশনাল সাপোর্ট দিতে হবে। আচ্ছা, তার আগে অ্যাসেপসিস এর যেটা বললাম এটা বেশি ইম্পর্টেন্ট একটু, যে কোনোভাবে যেন ইনফেকশন না হয়। আমাদের অবভিয়াসলি নার্স, আমার পার্সোনাল হাইজিন মেনটেন করব, হ্যান্ড ওয়াশ করব, মাকে যে জায়গাটাতে বসাবো সেটা ক্লিন হবে, যে কটন ইউজ করব, তারপরে স্টিচ ইউজ করতে হয় অনেক সময়, তারপর বেবিকে যেটা অ্যাপ করবেন, ওভারঅল আর কি আমরা যেটা বলি যে ক্লিন সারফেস, সবকিছু ক্লিন থাকতে হবে। সারফেসটা ক্লিন হবে, মাকে যেখানে রাখবো সেটা ক্লিন হবে, and আমরা যে প্লেস ইনস্ট্রুমেন্ট যেগুলো ইউজ করব সব ক্লিন হতে হবে, কোনোভাবেই যেন মার ইনফেকশন না হয়। তারপরে মাকে ইমোশনাল সাপোর্ট দিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ এ নার্স আমরা অবভিয়াসলি সাপোর্ট দিব, কারণ মা তো এমনিতে ব্যথায় অনেক কাতরাবে, অনেক কষ্ট পাবে। এখন আপনি বলবেন যে চুপ করেন, আপনি এরকম ব্যথা তো সবারই হয়, বা কিসের ব্যথা, যান চুপচাপ শুয়ে থাকেন, বা ব্যথা উঠে নাই তারপরে বলতেছেন আপনি চাপ দেন, বেশি করে চাপ দেন, এরকম করা যাবে না। মায়ের সাইকোলজিক্যাল কন্ডিশনটা বুঝতে হবে, বিশেষ করে প্রাইমি যারা প্রথমবারের মতো মা, তাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে খুবই সাপোর্ট দিতে হয়। অনেক মা ভয়েই দেখা গেল যে ডেলিভারি করাতে চায় না, নর্মাল ডেলিভারিতে যেতে চায় না, যে এত পেইন। এটার জন্য সাপোর্ট দিতে হবে, এবং অবশ্যই এমার্জেন্সি ট্রে রেডি রাখতে হবে। যেমন আপনার যদি ইপিসিওটমি দিতে হয়, কিংবা ইনস্ট্রুমেন্টাল কোনো ডেলিভারির দিকে যেতে হয়, কিংবা সি সেকশনে যেতে হচ্ছে, তো এই জন্য ট্রলি রেডি রাখতে হবে। তারপরে মা কি হতে পারে, মায়ের অক্সিজেনের অভাব হতে পারে, ফিটাল ডিস্ট্রেস শুরু হতে পারে, ইমার্জেন্সি ট্রলিতে সবকিছু রাখতে হবে। এখন হচ্ছে পার্টোগ্রাফ, যেটা হচ্ছে নর্মাল ডেলিভারিতে আমরা বললাম যে একদম শুরু থেকে শেষ অবধি পার্টোগ্রাফ মেনটেন করতে হবে। পার্টোগ্রাফ কি, এটা একটা টুল, যেটা আমরা কি করি, লেবারের প্রোগ্রেস কেমন হচ্ছে, প্লাস লেবার কি কমপ্লিকেশনের দিকে যাচ্ছে কিনা, মায়ের খারাপ কিছু কোনো কিছু হওয়ার চান্স আছে কিনা। আমরা পরবর্তীতে অনেকগুলো কেসে ইন ডিটেলস পড়বো। আর একটা বিষয় হচ্ছে নেক্সট 40 মিনিটের মধ্যে আপনাদের ক্লাসটা শেষ করতে হবে। আজকে একটু কিছু ঝামেলা হয়েছে আর কি জুমের, তো ভাই আমাকে বলেছে টাইম শিডিউল যে নেক্সট 40 মিনিটে শেষ করতে। তো আমি একটু থোরলি শেষ করার চেষ্টা করব। আপনাদের যদি মানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু বলবেন, আমি তাহলে আবার রিপিট করব। তো পার্টোগ্রাফ তো আমরা মেনটেন করি। পার্টোগ্রাফ শুরু করব কখন, হচ্ছে মায়ের যে যখন সার্ভিসটা 4 সেন্টিমিটার ডায়ালেট হবে। কারণ কি, ট্রু লেবার শুরুই হয় 4 সেন্টিমিটার ডায়ালেশন থেকে শুরু করে। তা আপনি যদি ট্রু লেবারের আগেই, লাইক আপনি খেয়াল করলেন না যে কত সেন্টিমিটার, আপনি 1 সেন্টিমিটার ডায়ালেট হয়েছে, এখন থেকে ট্রু লেবার পেইন ধরে আপনি পার্টোগ্রাফ মেনটেন শুরু করতেছেন, তাহলে দেখা যায় 3-4 দিন ধরে আপনাকে পার্টোগ্রাফ মেনটেন করতে হবে। অনেক সময় এমনও তো হয় না, মায়ের 72 ঘন্টা পর্যন্ত আপনার ফলস লেবার পেইন থেকে যায়। এই জন্য 4 সেন্টিমিটার ডায়ালেট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। যখন 4 সেন্টিমিটার ডায়ালেট হবে, তারপর থেকে শুরু করে প্লাসেন্টা ডেলিভারি হওয়া পর্যন্ত কি বলে পার্টোগ্রাফ মেনটেন করতে হবে। এই যে একটা পার্টোগ্রাফ এরকম লেবার ওয়ার্ডে হয়তো বা আপনারা মেনটেন করে থাকবেন, বা অলরেডি যারা আছেন, পার্টোগ্রাফি কি থাকে, আপনার পেশেন্টের ইন ডিটেলস সবকিছু থাকে, মায়ের বয়স কত, কখন ভর্তি হয়েছে,
তারপরে রাপচার মেমব্রেন হয়েছে কত ঘন্টা আগে কিংবা হয় নাই, গ্র্যাভিটা কত, প্যারা কত, তারপর মায়ের হার্ট রেট কত, বাচ্চার হার্ট রেট কত, পজিশন কি, সব থাকে এখানে। পেশেন্টের আইডেন্টিফিকেশন, মায়ের ডিটেলস থাকে, কখন রাপচার মেমব্রেন, এগুলো একটু দেখে নেবেন আপনারা, মোল্ডিং হয়েছে কিনা বা কখন হয়েছে, অ্যামনিওটিক ফ্লুইড কতটা আছে, এগুলো তো আলট্রা রিপোর্ট দেখে বোঝা যায়। কি কি ড্রাগ দেওয়া হইলো। আপনি যে মুহূর্ত থেকে পার্টোগ্রাফ মেনটেন করতে শুরু করলেন, মানে পার্টোগ্রাফ কি, এক কথা হচ্ছে পুরো আপনার ডেলিভারি প্রসেসটার সামারি। যে কেউ, একজন নার্স, মিডওয়াইফ বা ডক্টর, যে কেউ, ওই আমরা যেরকম টেম্পারেচার চার্ট মেনটেন করি না, এটা তো সবাই করি সব ওয়ার্ডে, বা স্টুডেন্ট থাকা অবস্থায় করেছেন আপনারা। টেম্পারেচার চার্ট যেমন এক পলক দেখে বোঝা যায় যে লাস্ট 4 দিন বা 5 দিন রোগীর কি অবস্থা ছিল, হার্ট রেট কেমন ছিল, জ্বর কেমন ছিল, এক পলক দেখে যেমন আমরা বুঝতে পারি, পার্টোগ্রাফটা ঠিক এরকম, যে এটা দেখে আপনি এক পলকেই বুঝতে পারবেন যে আচ্ছা রোগীকে এই মেডিসিন দেওয়া হয়েছিল বা কোনো মেডিসিন দেওয়া হয় নাই, এত ঘন্টায় এতটা ডায়ালেশন হয়েছিল, দেন মায়ের টেম্পারেচার রাইজ করছিল কিনা, ইউরিন আউটপুট কেমন ছিল, রাপচার হয়েছে কখন, সবকিছু ইন ডিটেলস আপনি এক পলকে দেখতে পাবেন। সেটা হচ্ছে পার্টোগ্রাফ। পার্টোগ্রাফের দুইটা লাইন থাকে, অ্যালার্ট লাইন আর অ্যাকশন লাইন। অ্যালার্ট লাইন হচ্ছে যে লাইনটা শুরু হবে 4 সেন্টিমিটার ডায়ালেট হওয়ার পর থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত। আর অ্যাকশন লাইন হচ্ছে যে আপনার 3-4 ঘন্টা পার হয়ে গেছে, তারপরে সেটা এটা একটু আমি এখানে দেখাই, এই যে এখানে একটু আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না, এখানে হচ্ছে যে লেবারটা, যে যদি অ্যালার্ট লাইনটা ক্রস করে তাহলে আপনাকে মনিটর করতে হবে, ক্লোজ মনিটর, যে অ্যালার্ট লাইনটা ক্রস করে গেছে। আর যদি অ্যাকশন লাইন যায়, এই যে দেখেন, আপনি যখন এই যে 4 সেন্টিমিটার থেকে শুরু করলেন, তারপরে এই বরাবর যে টেম্পারেচার চার্টের সেম প্যাটার্ন, যে 4 সেন্টিমিটার 1 ঘন্টায় কতটুকু ডায়ালেট হইলো, 2 ঘন্টায় কতটুকু হইলো, 3 ঘন্টায় কতটুকু হইলো, তো এইভাবে অ্যালার্ট লাইন বরাবর, এই বরাবর গুলো ঠিক আছে। যখনই অ্যালার্ট লাইন ক্রস করে অ্যাকশন লাইনে আসবে, তখন আপনাকে স্টেপ নিতে হবে যে কমপ্লিকেশনের দিকে যাচ্ছে না। এটার ফলে ইজিলি আর কি, যেমন প্রলং লেবার, অবস্ট্রাকটেড লেবার, এটা ইজিলি বোঝা যায় যে আপনার রাপচার মেমব্রেন বা 4 সেন্টিমিটার ডাইলেট হয়েছিল আরো 6 ঘন্টা বা 20 ঘন্টা আগে ডাইলেট হয়েছিল, 20 ঘন্টা আগে ডাইলেট হয়েছে, কিন্তু তারপরও সেই অনুযায়ী প্রোগ্রেস হয় নাই, এটা আপনি কিভাবে বুঝবেন? 20 ঘন্টার সামারি হয়তো বা কেউ লিখে রাখছে যে প্রত্যেক ঘন্টা এতটুকু, তো এটা তো আপনার বুঝতে কষ্ট হবে। কিন্তু আপনাকে যদি একটা গ্রাফের মাধ্যমে, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখানো হয়, তাহলে কি হবে, আপনি ইজিলি বুঝতে পারছেন। এটাই হচ্ছে পার্টোগ্রাফির ইম্পর্টেন্স। এরপর হচ্ছে অবস্ট্রাকটেড লেবার। অবস্ট্রাকটেড লেবার মানে কি, আমরা একটু যাই ব্যাকে, আবার যাবো নর্মাল ডেলিভারিতে। নর্মাল ডেলিভারি স্টেজ যেটা ছিল, হ্যাঁ, কোনটা কতক্ষণ ধরে, এই যে সেকেন্ড স্টেজটা কত বলছি, প্রাইমারি, ফার্স্ট স্টেজ হচ্ছে, ফার্স্ট স্টেজটা প্রাইমারি ক্ষেত্রে 12 ঘন্টা, মাল্টির ক্ষেত্রে 6 ঘন্টা। সেকেন্ড স্টেজ প্রাইমারি ক্ষেত্রে 2 ঘন্টা, মাল্টি 30, তারপরে 15 মিনিট, 5 মিনিট, তারপরে 1 ঘন্টা করে, রাইট? এখন আপনি একটা ডেলিভারি কেস দেখতেছেন মায়ের, যে 12 ঘন্টা লাগার কথা প্রাইমারি ক্ষেত্রে, সেখানে 15 ঘন্টা, 16 ঘন্টা হয়ে গেছে, তারপর প্রোগ্রেস হয়নি, তার মানে কি অবস্ট্রাকটেড লেবার হয়ে যাচ্ছে। এখন আমরা একটু আবার 5P-টা একটু রিপিট করি। 5P-তে কি ছিল, যে আপনার পাওয়ার, অবস্ট্রাকটেড লেবার বলেন, প্রলং লেবার বলেন, সবগুলোর ক্ষেত্রে একই সমস্যা, যে হয়তো বা মার কন্ট্রাকশন ঠিক মতো হচ্ছে না। ওকে, এখন কন্ট্রাকশন হচ্ছে, আপনি বলেন না আমি হিস্ট্রিতে দেখতেছি কন্ট্রাকশন ঠিক মতো হচ্ছে। 2 নম্বর কি, প্যাসেঞ্জার, বেবি যেটা আছে, হয়তো বা সে অনেক বড়, অথবা বেবি ব্রিজ প্রেজেন্টেশন আছে কিংবা ট্রান্সভার্স পজিশনে আছে, এরকম পজিশনে আছে যেটাতে নর্মাল ডেলিভারি সম্ভব না, সেফালি প্রেজেন্টেশনে নেই, অথবা আছে, গেল দুইটা। অথবা আপনি বলবেন যে না আমার কন্ট্রাকশনও আছে, বেবির সাইজও সেফালিকে আছে, সাইজও খুব বেশি বড় না, তাহলে প্রবলেম এবার কোথায় আমরা দেখি, পাওয়ার গেল, প্যাসেঞ্জার গেল, এবার হচ্ছে প্যাসেজ। প্যাসেজ মানে রাস্তা, যে পেলভিক দিয়ে বাচ্চা বের হবে, হয়তো বা পেলভিকটা ছোট, কিংবা ওখানে গার্ডার রিং তৈরি হয়েছে, কিংবা মায়ের কোনো কমপ্লিকেশন আছে, জন্মগত কোনো ত্রুটি আছে, অথবা মা শর্ট হাইটের, অনেক শর্ট হাইট যদি মা হয় তাহলে কি হবে, তার পেলভিসও ছোট হবে, তাহলে বেবির তো আসতে কষ্ট হবে। আপনি এখন বলতেছেন না আমার পেলভিস, আমি মায়ের পেলভিসও ঠিকঠাক পাইছি, তাহলে আপনার কন্ট্রাকশন হচ্ছে, বেবির সাইজে কোনো ইস্যু নেই, আর তারপরে পেলভিসে কোনো ইস্যু নেই, এবার কি থাকলো, আপনার পজিশন, আপনি মাকে হয়তো বা প্রপার পজিশনিং করতে পারেননি, অথবা পজিশনিং করছেন তারপরও ডেলিভারি ঠিক মতো হচ্ছে না, তাহলে কি হতে পারে, সাইকোলজি,
মায়ের যেটা আমি বললাম যে মাকে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। কারণ মা ভাবতেছে যে আমি হয়তো বা পারবো না। অনেক মা থাকে না অনেক সাহসী যে না আমি চেষ্টা করি, আমি পারবো। আর অনেক মা আছে না 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 আমি পারবো না, আমি সিজার করবো, কিংবা এত পেইন হচ্ছে বা সহ্য করতে পারে না। তো এই জন্য মাকে সাপোর্ট দিতে হয়। এই 5P কোনো একটা যদি মিস থাকে, অথবা দুইটা, অথবা সবই, কোনো একটা ইস্যু হলে লেবার কমপ্লিকেশনের দিকে যাবে। সেটা এইদার অবস্ট্রাটেড লেবার হতে পারে, প্রলং লেবার হতে পারে। এবার একটু আমরা দেখি অবস্ট্রাটেড লেবার কি। ফিটাসটা অনেক বেশি কন্ট্রাকশন হচ্ছে কিন্তু ফিটাস বের হতে পারছে না। মানে কি, আমাদের 5P ফার্স্টের পিটা আছে, পাওয়ার আছে, বাট প্যাসেঞ্জারের সমস্যা, প্যাসেঞ্জার বের হতে পারে না। এখন প্যাসেঞ্জার বের হতে পারে না কি শুধু প্যাসেঞ্জারের দোষ? তার মানে মেকানিক্যাল অবস্ট্রাকশন আছে। মেকানিক্যাল অবস্ট্রাকশন মানে কি, পেলভিসের সমস্যা। তাহলে এখানে আপনার পাওয়ার ঠিক আছে, বাট প্যাসেঞ্জার আর প্যাসেজে যখন প্রবলেম থাকবে, বেবি আউট হইতে পারবে না, তখন সেটাকে অবস্ট্রাটেড লেবার বলে। অবস্ট্রাটেড হতে পারে কেন? পেলভিস যদি কন্ট্রাক্টেড হয়, তারপরে সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, তারপর ম্যাল প্রেজেন্টেশন, পেলভিসে যদি টিউমার থাকে, এই ধরনের এগুলো একটু বিগ বেবি। যদি আরেকটা বেবি হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে লক টুইন, দুইটা টুইন থাকে না, লক টুইন হচ্ছে কি পরপর একটা বাচ্চা হয় আরেকটা বাচ্চা হয়, এটা আলাদা বিষয়। লক টুইন হচ্ছে যে দেখা গেল একসঙ্গে থাকে, একটা মাথা দুইটা বডি, কিংবা দুইটা মাথা এক বডি। এরকম যদি লক টুইন থাকে বা কম্পাউন্ড প্রেজেন্টেশন, একসাথে অনেকগুলো আছে, ট্রান্সভার্স পজিশনও আছে, বিস প্রেজেন্টেশন আছে, এরকম থাকলে অবস্ট্রাটেড লেবারে যাবে। অবস্ট্রাটেড লেবার হলে কি হবে, অনেক কন্ট্রাকশন হচ্ছে, মা অনেক ট্রাই করতেছে, ব্যথা হচ্ছে, কিন্তু বাচ্চা বের হচ্ছে না। এটার জন্য কি হতে পারে, ব্যান্ডেলস রিং, মায়ের পেলভিসে একটা রিং এর মতো তৈরি হয়, ওইখানে এসে বেবি আটকে যায়। তারপর সাইন অফ শক, মা শকে যাইতে শুরু করে। শকের কি, বিপি কমে যায়, পালস বেড়ে যায়, মা এক্সস্টেড হয়ে যায়, কারণ ভিতরে অনেক সময় ব্লিডিং শুরু হয়ে যায়, বা মা অনেক বেশি ঘামতে থাকে। তারপরে আস্তে আস্তে হাইপোভলিমিক শকে যায়। শখের যে সাইন গুলো এগুলো পাবেন। আর ভেজাইনা দেখেন কেমন, ভেজাইনা ইজ ফাউন্ড টু বি এডেমেটাস এন্ড ড্রাই। কারণ লং টাইম ধরে ট্রাই করা হচ্ছে, তো মা দেখা যায় যে অনেক বেশি ড্রাই হয়ে যায় ভেজাইনা, এবং ফুলে যায়। বারবার ওই জন্য পিভি করা হয়তো বারবার, এটা একটা মেইন কারণ আর কি। এটার জন্য কি করতে হবে, ইমিডিয়েট রেফার করে দিতে হবে, সি সেকশনের ব্যবস্থা করতে হবে। আর কিন্তু যখনই আপনার অবস্ট্রাকটেড লিভার হয়ে যাবে, তখন আর ট্রাই করার কোনো অপশন নাই যে ঠিক আছে আর কিছুক্ষণ ট্রাই করি, একটু পজিশনটা চেঞ্জ করি, ফিটাসকে ভিতরে ঢুকাইতে ট্রাই করি, এরকম কিছুই করা যাবে না। ইমিডিয়েট ওটি করতে হবে। এবং মা তো ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, শকে যাচ্ছে, এই জন্য কি করতে হবে, ফ্লুইড দিতে হবে। তারপর শকের মনিটরিং করতে হবে, এবং ফিটাল হার্ট রেট এবং মায়ের কন্ডিশন কন্টিনিউয়াসলি দেখতে হবে। তো যদি কোনো মায়ের অবস্টেট্রিক লেবার হয়, তখন কি হবে, ডিহাইড্রেশন হবে, ইউটেরাস রাপচার হয়ে যেতে পারে। তারপর পরবর্তীতে পোস্টপার্টাম হেমোরেজ হয়। পোস্টপার্টাম হেমোরেজের অন্যতম কারণই হচ্ছে অবস্টেট্রিক লেবার। কেন? অবস্টেট্রিক লেবারে তো লম্বা সময় ধরে মা জার্নি করতেছে। নর্মালি কত তার একটা ওভারঅল যদি আমি বলি, একটা ডেলিভারির আওয়ার হচ্ছে আপনার 15 ঘন্টা বললাম। তো সেখানে 15 ঘন্টার জায়গায় দেখা গেল 20 ঘন্টা, 24 ঘন্টা পার হয়ে গেছে, মা এই জার্নিটার মধ্যে দিয়ে আছে। ইউটেরাস তো কন্ট্রাস্ট করতে 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 একটা সময় ইউটেরাস ক্লান্ত হয়ে যায়। তখন কি হয়, ডেলিভারি হয়েছে, হওয়ার পর যদি ইউটেরাস কন্টিনিউয়াসলি কন্ট্রাক্ট করতে থাকে, তাহলেই শুধুমাত্র ব্লিডিং কমবে, প্লাসেন্টা বের হবে, ব্লিডিং কমবে। কিন্তু এই অবস্থায় এসে কি হয়, ইউটেরাস তখন একদম ক্লান্ত হয়ে যায়, ফেড আপ। তখন কিন্তু ইউটেরাসের কন্ট্রাকশন দরকার। কিন্তু এই জন্য আমরা বারবার বলি যে এই যে মানে অপ্রয়োজনীয় ভাবে আমরা অক্সিটোসিন ইউজ করব না। বেশি বেশি অক্সিটোসিন যদি অসময় ইউজ করেন, তখন ইউটেরাস তো ওই সময় হাইপার অ্যাক্টিভ হয়েছে, যখন দরকার ছিল না। আপনি হচ্ছে দেখা গেলো 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এরকম অবস্থায় আছে, অনেক সময় কি করায়, বেশি বেশি অক্সিটোসিন দেওয়া হচ্ছে, অনেক কন্ট্রাকশন হচ্ছে। তো শুধু তো কন্ট্রাকশন হইলে হবে না, প্যাসেঞ্জারকে আসতে হবে, প্যাসেজকে রেডি হতে হবে, মায়ের সাইকোলজিক্যাল কন্ডিশনটা সেরকম থাকতে হবে, তাহলে নর্মাল ডেলিভারি হবে। তো কন্ট্রাকশন শুধু হচ্ছে আপনি বারবার মেডিসিন দিয়ে কন্ট্রাকশন করাচ্ছেন করাচ্ছেন, এরকম করার পরে কি হয়, আমরা মনে করি, আমি যেটা উদাহরণটা বলি যে আমরা হয়তো আপনি 20 তলায় উঠবেন হেঁটে হেঁটে, লিফট নাই, তো প্রথম থেকে আপনি খুব দৌড়াচ্ছেন, দৌড়ে দৌড়ে উঠতেছেন, সর্বোচ্চ 7 তলা বা 8 তলা উঠার পর কি হয়, একদম আমরা হাঁপাই যায় না, তখন কিন্তু আর পারি না, অনেক উঠতে হবে কিন্তু আর পারি না, তখন কি হয়, আস্তে আস্তে কোনো রকমে উঠতে থাকি, এই যে কন্ডিশনটা হয়, এটাই হচ্ছে আপনার ইনার্শিয়া। অথবা যে দৌড় দৌড় প্রতিযোগিতা যদি হয়, আপনি মনে করেন যে 4 কিলো 5 কিলোর একটা দৌড় প্রতিযোগিতা আছে, শুরুতে অনেক দৌড়ালে কি হয়, কিছুক্ষণ যাওয়ার পর কিন্তু আর এনার্জি থাকে না। ইউটেরাসের সেম কন্ডিশন হয়, যে ইউটেরাসটা অনেক লম্বা সময় ধরে কন্ট্রাকশন করতে করতে
ডেলিভারির পর যে এখন আর কন্ট্রাকশনের দরকার, এটা আর করতে পারে না। দ্যাটস ওয়াই পিপিএস হয় এবং অনেক বেশি ব্লিডিং হয়, পেশেন্ট শকে যায়, জেনারেটাল সেপসিস হয়। এই যে বারবার পিভি করা হচ্ছে, লং টাইম ধরে ওপেন থাকতেছে, সহজে জীবাণু ঢুকে যায়, পরবর্তীতে মায়ের ইনফেকশন দেখা দেয়। আর বাচ্চার অক্সিজেনের অভাব হতে পারে, অনেক সময় বাচ্চা মারা যায়। তো অবস্ট্রাটেড লেবারের আমরা প্রিভেনশন গুলা একটু আপনারা দেখে নিবেন যে কি করতে পারি আমরা। অ্যান্টিনেটাল চেক আপে যখন মা আসবে, তখনই মাকে কিন্তু কাউন্সিলিং করতে হবে এবং স্ক্রিন করে দেখতে হবে যে মার কি বাচ্চা বড়, মা কি শর্ট হাইট, ম্যাল প্রেজেন্টেশন পজিশন আছে কিনা। সেক্ষেত্রে কাউন্সিলিং করতে হবে যে আপনার কিন্তু বাসায় বেশি ট্রাই করা যাবে না, কিংবা ট্রাই করে হচ্ছে না, আপনি সঙ্গে সঙ্গে কিন্তু হসপিটালে নিবেন, বা একজন দক্ষ মিডওয়াইফ রাখতে হবে। ইন্টারনেটাল কি কন্টিনিউয়াস ভিজিলেন্স, সবসময় নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। তারপরে যে পার্টোগ্রাফ মেনটেন করতে হবে, এবং আপনি যখনই দেখতেছেন কমপ্লিকেশনের দিকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কি করতে হবে সেটাই করবেন। ইপিসিওটমি করতে হলে ইপিসিওটমি করবেন। তারপর যদি ইনস্ট্রুমেন্টাল ভ্যাকিউম ডেলিভারি করাতে হয় সেটা করবেন। যদি সিজারিয়ান সেকশনের দিকে যেতে হয় তাহলে সি সেকশনের দিকে যেতে হবে। এরপর হচ্ছে প্রলং লেবার। প্রলং লেবার মানে এই যে ফার্স্ট স্টেজ আর সেকেন্ড স্টেজ, এই দুটা মিলে যদি প্রাইমারি মায়ের ক্ষেত্রে 20 ঘন্টা আর মাল্টি মায়ের ক্ষেত্রে যদি 14 ঘন্টা পার হয়ে যায়। নর্মালি কি হবে আপনার প্রাইমারি মায়ের ক্ষেত্রে ওভারঅল আমি 15 ঘন্টা বললাম, এখানে বলছে যে আপনার 20 ঘন্টার বেশি হলে, অথবা মাল্টি যার 2-3টা বাচ্চা আছে তার ক্ষেত্রে 14 ঘন্টার বেশি হয়ে যদি যায়, নির্দিষ্ট সময় পার হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে প্রলং লেবার। প্রলং লেবারে কি হবে আপনার, এটার কারণ কি হতে পারে, ওই যে যে কোনো কারণ, কন্ট্রাকশন হচ্ছে না, কিংবা পেলভিস ছোট, কিংবা বাচ্চা বের হচ্ছে না, মেল প্রেজেন্টেশন। আর এই যে ইউটেরাইন ইনারশিয়া, আপনারা এই ওয়ার্ডটা একটু ভালো করে দেখে নেবেন, যে ইউটেরাস একদম ক্লান্ত হয়ে যায় আর কন্ট্রাক্ট করতে পারে না। বা মায়ের যদি কোনো কনজেনিটাল ম্যালফরমেশন থাকে, বা বাচ্চা যদি টুইন থাকে, বা বাচ্চার হাইড্রোসেফালাস অনেক বড় মাথা কোনোভাবেই বের হচ্ছে না, তাহলে তো যতই ট্রাই করেন তখন তো প্রলং লেবার হবে। তো এটার ম্যানেজমেন্ট ওই রকমই, আপনার অফসেটেড লেবারের মতো। কমপ্লিকেশনই তো বাচ্চার ক্ষেত্রে অক্সিজেন কমে যাবে লং টাইম ধরে। বাচ্চা যখন একবার নিচের দিকে চলে আসে তখন তো তার ডিস্ট্রেস বেড়ে যায়, অক্সিজেনের অভাব হয়, পরবর্তীতে ইনফেকশন বেশি হয়। তারপরে বাচ্চার অনেক সময় কি হয়, মাথায় চাপ লেগে ক্রেনিয়ামে ব্লিডিং হয়ে যায়, অনেক বেশিক্ষণ ধরে চাপ খায় না মায়ের, মায়ের পেলভিসে, এটা পেলভিসে এসে বাচ্চা এখানে আটকে গেছে, বারবার থাকে এদিকে ওদিকে, তো ও তো নড়াচড়া করে বের হওয়ার জন্য, তখন এগুলোতে প্রেশার লেগে দেখা গেল যে ব্লিডিং শুরু হয়ে যায়। মায়ের পিপিএস বেশি ডেভেলপ করে, মোট কথা যে সময়ের চেয়ে বেশি সময় লাগলেই পিপিএস ডেভেলপ হবে। পিপিএস ডেভেলপের অন্যতম একটা কারণ ইউটেরাস কন্ট্যাক্ট করতেছে না। শোল্ডার ডিস্টোসিয়া মানে আটকে যায় আর কি। ডিস্টোসিয়া ওয়ার্ড মানে আটকে যাওয়া আর কি কোনো কিছু। তো বাচ্চার হেডটা বের হয়েছে, ডেলিভারি হওয়ার পর শোল্ডার আটকে গেছে। কি কারণ হতে পারে বলেন? হয়তো বা বেবি অনেক বড়, শোল্ডারের গ্রোথ অনেক বড়, আটকে গেছে। অথবা মায়ের এবার আর কন্ট্রাকশন হচ্ছে না, মাথা বের হওয়ার পর অনেক সময় দেখা গেলো কন্ট্রাকশন ঠিক মতো হচ্ছে না। কিংবা কি হতে পারে, মায়ের যে পেলভিসটা ছোট, মায়ের পেলভিসটা ছোট, এখন হচ্ছে হেডটা কোনোভাবে বের হয়েছে বাট শোল্ডারটা আটকে গেছে। কিংবা মাকে যে পজিশনে রাখছেন সেই পজিশনটা ঠিকঠাক নেই। কি হয় এখানকার, আমরা বলছি যে যে বাচ্চাগুলো ম্যাক্রোসেমিয়া হয়, অনেক বড় থাকে, বিগ বেবি, মায়ের যদি ডায়াবেটিস থাকে তাহলে দেখা যায় বাচ্চার ওজন অনেক বেড়ে যায়। ধর 2.5 কেজি ওজনের একটা বাচ্চা, এটাকে ডেলিভারি যত ইজিলি করাইতে পারবেন। 4 কেজি ওজনের বাচ্চার নিশ্চয়ই শোল্ডার অনেক বড় হবে, আপনি তো সহজে করাতে পারবেন না। সরি। তারপরে কোনো মা যদি অনেক হেলদি হয়, হেলদি মায়ের তো অনেক হেলদি বেবি হবে। ধরেন একটা মায়ের ওজন 90 কেজি, এই মায়ের তো আর ওই 2 কেজি ওজনের বাচ্চা হবে না, এই মায়ের অনেক বড় বেবি হবে। তখন দেখা যায় শোল্ডার আটকে যায়। তো এখানে শোল্ডার ডিস্টোসিয়া হয়েছে আপনি কিভাবে বুঝবেন? টার্টল সাইন দেখা যায়, এটা একটু জেনে রাখবেন। টার্টল মানে কি জানেন? আমি একটু দ্রুত পড়ায় যাচ্ছি আর কি। কয় মিনিট হইলো? আপনাদের আজকে টাইম তো হয়ে দেওয়া। বলতে পারেন টার্টল সাইন মানে হইলো, আপনার কচ্ছপকে দেখছেন না, বালিতে যে কচ্ছপ বেড়ায়, কচ্ছপের দেখবেন পুরো বডিটা ভিতরে থাকে, খালি মাথাটা বাহিরে থাকে। কচ্ছপ যখন বেড়ায় মাঝে মাঝে মাথাটা একদম আস্তে করে ঢুকায় নিয়ে যায়।
তো এটা হচ্ছে টার্টল সাইন, যে বেবির হেড শুধু দেখতে পারবেন আর পুরা অংশটা ভিতরের দিকে থাকে, দেখে মনে হয় যে একটা কচ্ছপ আর কি। এটা আমি যদি ধরি কচ্ছপ, পুরো একটা কচ্ছপ আর শুধু এই মাথাটুকু বের হয়ে থাকে, কচ্ছপের যেরকম থাকে। তো অনেক চেষ্টা করার পর দেখা যায় বের হচ্ছে না। এর ফলে কি হয়, সেকেন্ড স্টেজে বেবি ডেলিভারি হওয়ার কথা, ডেলিভারি হচ্ছে না। যদি ডেলিভারি টাইম দিয়ে না হয় তাহলে কি হবে, সেকেন্ড স্টেজের টাইমটা বেড়ে যাবে। এর ফলে বাচ্চার এদিকে ডিস্ট্রেস শুরু হয়ে যায়, অক্সিজেনের অভাব শুরু হয়ে যায়। এই যে দেখেন, এখানে আমরা একটা দিছি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হচ্ছে। ইমার্জেন্সি তো আপনি ইমার্জেন্সি, এটা কিন্তু একদম ইমার্জেন্সি কেস। এই কেসে যখন একবার দেখতেছেন যে ডেলিভারি হচ্ছে না, তখন আর ট্রাই করে লাভ নাই, একদম সরাসরি সি সেকশনে যেতে হবে। আর এটা হচ্ছে ম্যাক্রোভার্স ম্যানুভার আছে, ম্যাক্রোভার্স ম্যানুভার বের করে নেয় না। ম্যাক্রোভার্স ম্যানুভার হচ্ছে মাকে এমন পজিশনে রাখা হয় একটু উপর করে, যাতে পেলভিকের স্পেসটা বেড়ে যায়। পেলভিকের স্পেস বাড়লে তাও দেখা যায় শোল্ডারটা ডেলিভারি করানো যায়। আর এই ধরনের বাচ্চাকে বের হয়ে সাথে সাথে রিসাসিটেশন দিতে হবে, কারণ লং টাইম ধরে ও আটকে ছিল, অক্সিজেনের কষ্ট হচ্ছে, ফিটাল ডিস্ট্রেস হচ্ছে। তো বের করে ইমিডিয়েটলি বাচ্চাকে ম্যানেজ করে রিসাসিটেশন দিতে হয়। কমপ্লিকেশন কি হয়, ব্রেকিয়াল প্লেক্সাস ইনজুরি, এই যে এখানে ঘাড়ের কাছে এখানে যে ব্রেকিয়াল পালস প্লেক্সাস থাকে, এটার ইনজুরি হয়ে যায়। অনেক সময় ক্লেভিকল ভেঙে যায় বাচ্চার, আপনারা দেখছেন কিনা। আমরা এরকম অনেক কেস পাই যে বাচ্চাকে এই যে চাপাচাপি করতে গিয়ে ক্লেভিকল ভেঙে গেছে, বাচ্চার অক্সিজেন কমে যায়, মারা যায়। এন্ড অবভিয়াসলি পিপিএইচ হবে, কারণ শোল্ডার আটকে গিয়ে আলটিমেটলি কি করছে বলেন তো, অবস্ট্রাক্টেড লেবার হয়ে গেছে। অবস্ট্রাক্টেড লেবার হইলে আবার কি হবে, আপনার প্রলং লেবার হয়েছে। সো পিপিএস এর যে কারণগুলো সেটাই আর কি হয়ে যায়। এন্ড এত ট্রাই করার জন্য মায়ের অনেক সময় পেরিনিয়ামটা ছিঁড়ে যায়, ইউটেরাস রাপচার হয়ে যায়। কর্ড প্রলাপস হচ্ছে কর্ড বাহিরে বের হয়ে চলে আসে, বাচ্চার আগে কর্ড বের হয়ে চলে আসে, তখন ওটাকে কর্ড প্রলাপস বলা হয়। তো এটা হচ্ছে আপনার অ্যাম্বিলিক্যাল কর্ড যে বের হইতে পারে, এটার মধ্যে তিনটা হতে পারে, একটা অকাল্ট প্রলাপস, কর্ড প্রেজেন্টেশন আর কর্ড প্রলাপস। কর্ড কখন ম্যাম, বের কড প্রলাপস আর বলেন। ম্যাম, আমার কোশ্চেন ছিল যে কড প্রলাপস আর প্লাসেন্টা প্রিভিয়ার মধ্যে পার্থক্য কই? কর্ড প্রলাপস আর প্লাসেন্টা প্রিভিয়া নাকি কর্ড প্রেজেন্টেশন? একটু আরেকবার বলবেন শুনছি। কড প্রলাপস আর প্লাসেন্টা প্রিভিয়ার মধ্যে পার্থক্য কি, এটা জান। ম্যাম, আচ্ছা, কড প্রলাপস আর হলো প্লাসেন্টা প্রিভিয়া, এই এই দুটোর মধ্যে দুটো কি? একদমই আলাদা কেস। প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে প্লাসেন্টা নিচের দিকে নেমে আসে, প্লাসেন্টা। কর্ড আর প্লাসেন্টা কিন্তু এক না, একটু দেখেন আপনি এই ছবিটার দিকে একটু দেখেন, স্ক্রিন কি ওকে দেখতে ম্যাম, পাচ্ছেন? বুঝতে পারছি। হ্যাঁ, এই যে দেখেন প্লাসেন্টা যখন পজিশন থেকে একটু সরে আসে তখন প্লাসেন্টা প্রিভিয়া পজিশন থেকে আস্তে আস্তে নিচের দিকে আসে। আর কর্ড প্রলাপস মানে কি, প্রলাপস হচ্ছে বের হয়ে আসা, কোনো কিছুই বের হয়ে আসা। হ্যান্ড প্রলাপস হতে পারে, কর্ড প্রলাপস হয়। আপনার এই যে আমরা কি বলি এটাকে, আম্বিলিকাল কর্ড যেটা, এটা বাইরে বের হয়ে আসে এবং ঢুকে দেওয়ার পর মানে আর ঢুকানো যায় না যখন, তখন এটাকে কর্ড প্রলাপস বলে। রিস্ক ফ্যাক্টরের মধ্যে হচ্ছে যদি ম্যাল প্রেজেন্টেশন হয় বাচ্চার, সেক্ষেত্রে আগে বের হয়ে আসতে পারে। পানি যদি অনেক বেশি হয়, মায়ের যদি অ্যামনিওটিক ফ্লুইড অনেক বেশি হলে কি বাচ্চা নাড়াচাড়া করতে 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 দেখা যায় কর্ডটা বাইরে চলে আসে। প্রিমেচুর বেবি যদি হয়, আগে যদি হচ্ছে আপনার রাপচার হয়ে গেছে অনেক আগে, তাহলে কি পানি কমে চলে আসবে। আমরা একটু ছবিটা দেখি, এইটাতে হচ্ছে যে হালকা আকাশি কালার যেটা, এটা হচ্ছে পানি পুরোটা। হ্যাঁ, এখন হচ্ছে ইউটেরাস আপনার এখান থেকে প্রিমেচুর রাপচার হয়ে গেছে, সব পানি বের হয়ে চলে আসছে। তো বাচ্চা নিচে চলে আসলে তো কর্ডটাও বের হয়ে চলে আসবে। আবার প্রিমেচুর বেবি সবসময় নিচের দিকে এসে বেশি থাকে। তারপর পেলভিস যদি ছোট হয় তখনও বের হয়ে আসে। তো আপনি কি করবেন, আপনি যখন কর্ড দেখবেন তখন দেখবেন যে একদম ভিজিবল আম্বিলিকাল কর্ড দেখা যায় ইন্ট্রোইটাসে, মানে আপনার ভ্যাজাইনাল ওপেনিং। আপনি যদি টাচ করেন, প্যালপেট করলেই পাওয়া যাবে। অনেক সময় দেখা গেল একদম বাইরে বের হয়ে আসছে, পিভি করছেন, পিভি করতে গিয়ে দেখা যাচ্ছে যে হাতে কর্ড বাড়তেছে। আচ্ছা, এখানে ডিসিলারেশন আছে, এটা আমি আর পড়ালাম না কারণ আমাদের তো আজকে একটু টাইম লিমিট। আপনাদের যদি আবার নেক্সট ক্লাস নেই সেদিন এটা একটু বোঝাই দিব, আপনারা একটু দেখিয়েন ডিসিলারেশনের কয়টা টাইম দেওয়া আছে।
ইমার্জেন্সি কর্ড প্রোলাপসের ম্যানেজমেন্ট কি? মাকে নিচেস্ট পজিশনে রাখতে হবে যাতে ফিরে যায়। নিচেস্ট পজিশনে রাখলে কি হবে, অক্সিজেনটা ভালো পায়। আর আপনার এটা হচ্ছে মায়ের ভ্যাজানাল ওপেনিং, আর এখান থেকে কর্ড বের হয়ে চলে আসছে, তখন নিচের দিকে থাকলে কিন্তু অক্সিজেন পাবে না বাচ্চা ঠিক মতো। এই জন্য এটা উঁচু করে ধরে রাখতে হবে। প্রেজেন্টিং পার্টটা একটু হালকা গরম তোয়ালে দিয়ে, পরিষ্কার তোয়ালে দিয়ে ধরতে হবে, ঠান্ডা কিছুতে ধরা যাবে না কিন্তু। হালকা গরম দিয়ে একটু উঁচু করে রাখতে হবে যাতে ইজিলি এখান থেকে ব্লাড বেবিতে যায়, তাহলে অক্সিজেন পাবে। আর ইমিডিয়েটলি সিজারিয়ান সেকশন করতে হবে। পিপিএস আমি কি আপনাদের আদৌ কভার করতে পারবো? আর কয় মিনিট আছে ক্লাসে? আমরা 44-এ শুরু করছি, তাহলে এখন 15 আর 10 আছে। এবার হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ। পোস্টপার্টাম হেমোরেজ থেকে এমসিকিউ আমি এখানে করে দিয়েছি। এখান থেকে একটাই প্রশ্ন আসে এমসিকিউ, যে এই যে আমি বোল্ড করে দিয়েছি দেখেন, যে কত ব্লিডিং হয় হইলে আপনি পিপিএস বলবেন। যদি 500 ml বা তার বেশি হয় নর্মাল ডেলিভারিতে, আর সি সেকশন করলে 1 লিটার বা তার চেয়ে বেশি যদি হয়। এবং দুটোর সাথে আরেকটা কি থাকবে, পালস রেট বেড়ে যাবে এবং বিপি কমে যাবে, যেটা আমরা বলি শকে চলে যাচ্ছে, হাইপোভলিমিক শকে চলে যাবে। প্রাইমারি পিপিএস এর আপনাদের এমসিকিউ এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইমারি পিপিএস কাকে বলে, সেকেন্ডারি পিপিএস কাকে বলে। প্রথম 24 ঘন্টায় যে ব্লিডিংটা হয় সেটা প্রাইমারি পিপিএস, আর 24 ঘন্টা পর থেকে 42 দিন পর্যন্ত যেটা হয় সেটা হচ্ছে সেকেন্ডারি পিপিএস। আর ইউটেরাইন ইনারশিয়া তো আপনাদের বোঝাই দিলাম, যে ইউটেরাসটা ক্লান্ত হয়ে যায়, মানে অনেক বেশি হাইপার অ্যাক্টিভ ছিল, প্রয়োজনের বেশি। অনেক আগে থেকে কাজ করতে করতে একটা সময় ইউটেরাসটা একদম লেথার্জি হয়ে যায়, যে আর যখন আর একদমই কন্ট্রাক্ট করতে পারে না, এই কন্ডিশনটাকে ইউটেরাইন ইনারশিয়া বলা হয়। আপনাদের তো আগে অলরেডি দিয়ে আসলাম। আচ্ছা, এটা আমরা কি পিপিএস এর ক্ষেত্রে যে কারণগুলো আছে, আপনার যদি ইউটেরাসের টনিসিটি খারাপ থাকে, টনিসিটি অ্যাটনি মানে ওই যে কন্ট্রাক্ট করার ক্ষমতা, এটা যদি ঠিক মতো না থাকে, যদি প্লাসেন্টার কিছু টিস্যু থেকে যায়, নর্মাল ডেলিভারির ক্ষেত্রে বলেন, তারপরে সি সেকশনের ক্ষেত্রেও যদি কোনো কিছু থেকে যায় প্রোডাক্ট ভিতরে, তাহলে ব্লিডিং হতেই থাকে। ট্রমা হয়ে গেছে, হ্যাঁ, নর্মাল ডেলিভারি করছেন কিন্তু ভিতরে অনেক বেশি ট্রমা হয়ে গেছে, অথবা সি সেকশন করতে গিয়েও তো ট্রমা হয়ে যেতে পারে। আর মায়ের যদি এমন কোনো অসুখ থাকে যে সহজে রক্ত জমাটি বাঁধে না, তাহলে তো ব্লিডিং হতেই থাকবে, আর যত ব্লিডিং হবে পিপিএস তত বাড়বে। আর একটা, আর 10 মিনিট আছে আপনাদের class। কিভাবে করা যায়? আচ্ছা, 3P এন্ড বিগ বেবি পলিহাইড্রোমিয়াস যদি হয়, মাথা অনেক বড়, টুইন প্রেগনেন্সি, প্রলং লেবার, বিগ বেবি, আপনারা পিপিএস এর একটা কারণে মনে রাখবেন, যে কোনো কারণে প্রলং হয়েছে, সেটা অবস্ট্রাটেড হতে পারে, প্রলং লেবারের জন্য হতে পারে, শোল্ডার ডিস্টোসিয়া, এটা একটা কারণ। 2 নাম্বার হচ্ছে যে ট্রমা হয়েছে, কোথাও যদি আঘাত লাগে ব্লিডিং তো হতেই থাকবে। আর এটা হচ্ছে কোনো প্রোডাক্ট ভিতরে থেকে গেছে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ইউটেরাইন ইনার্শিয়া। ইউটেরাস ঠিক মতো, আর মানে টনিসিটি বলতে কি বোঝায়, আমরা একটা জিনিস টেনে ছেড়ে দিলে কি হয়, আগের পজিশনের সাথে সাথে চলে যায়। আমি তো আমার স্কিনের কথা বলি, তাহলে কি হবে, এই যে টেনে ছেড়ে দিব চলে যাচ্ছে, তাই না? কিন্তু যদি আমি হাইপোভলিমিক শকে যাই বা ডায়রিয়া হয়, তখন কি এই টনিসিটিটা থাকে না, আপনি টেনে ছেড়ে দিলে আগের পজিশনে চলে যাবে। ইউটেরাস এর ক্ষেত্রে এই সেম জিনিসটাই ঘটে। পিপিএস এর এই মেইনলি আমার কাছে 3টা কারণ। ইউটেরাস কাজ করতেছে না ঠিক মতো, কেন কাজ করছে না? আগে আপনার অবস্ট্রাকশন হয়েছিল, কিংবা প্রোলং লেবার হয়েছিল, কিংবা শোল্ডার ডিস্টোসিয়া, কোনো একটা কিছু হয়েছে যে ইউটেরাস লম্বা সময় ধরে অ্যাক্টিভ ছিল, থাকার পরে আর এখন কাজ করতে পারছে না, এটা একটা কারণ। আর একটা ট্রমা যদি হয়, আর মায়ের এমন কোনো অসুখ আছে যেটাতে ব্লাড ক্লট হয় না সহজে, এরকম কোনো কারণ। আর মায়ের যদি অলরেডি অ্যানিমিয়া থাকে, খাবার দাবার খায় না, কিংবা আগে থেকেই তার ব্লিডিং ছিল, ডেলিভারির আগে থেকেই ব্লিডিং এর হিস্ট্রি ছিল, সেক্ষেত্রে ব্লিডিংটা বেশি হয়। আচ্ছা, ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি? ফান্ডালটা মাসাজ করে দিতে হয়। তারপরে যে আমরা যে ড্রাগ বললাম, যে এবার ইউটেরাসকে অ্যাক্টিভ করার ড্রাগ দিতে হবে, যে ইউটেরাস তো কাজ করছে না, ইউটেরাসকে বেশি বেশি কন্ট্রাকশন করাইতে হবে, আর্গোমেন্টিন বা মিথারিন দিতে হবে, হোয়াইট বোর্ড ক্যানোলা করতে হবে, 2 হাতে 2টা ক্যানোলা করে দিতে হবে, তারপর রিঙ্গার সিলেক্টেড বা নর্মাল স্যালাইন ফার্স্ট ফ্লোতে দিতে হবে।
পেশেন্ট যেন শকে না যায়, এটা ম্যানেজ করার জন্য শকের পেশেন্টে যা যা ম্যানেজমেন্ট করে না আর কি, ক্যানোলা করে, দুই হাতে দুইটা ক্যানোলা করে স্যালাইন দেওয়া হয়, ব্লাড দেওয়া হয়, ক্যাথেটার করতে হয় ইউরিন আউটপুট দেখার জন্য, মাকে সিডেশন দেওয়া হয়। মাকে সিডেটিভ দিলে কি হয়, মা একটু ঘুমাবে, রিল্যাক্স হবে, তখন দেখা যায় ইউটেরাস কিছুটা কন্ট্রাক্ট করতে শুরু করে। এগুলো তো নর্মালি গেল। আর আপনার স্পেসিফিক যেগুলো ম্যানেজমেন্টে যে সিসিটি দিয়েছেন আপনি, তারপর কাজ করছে না, তারপর সরি, এখানে ছিলাম। আপনি সিসিটি দিয়ে কন্ট্রোল কর্ড ট্রাকশন আছে না, অ্যাম্বিলিক্যাল কর্ডটাকে আমরা এই আর্টারিতে পেঁচায় পেঁচায় আস্তে আস্তে টেনে টেনে বের করতে হয় প্লাসেন্টা বের করার জন্য, যদি প্লাসেন্টা থেকে যায়। তারপরে হচ্ছে মাসাজ করতে হয়, ফ্যান্ডাল মাসাজ। এন্ড যদি দেখেন যে সেপারেশন হয় নাই, তাহলে পেশেন্টকে কি করতে হয়, জেনারেল অ্যানেস্থেসিয়াতে নিয়ে বের করে নিতে হয়। আর পেশেন্ট যদি শকে যায় তাহলে শকের ম্যানেজমেন্ট করতে হবে। এবং কন্ট্রোল কর্ড ট্রাকশন, যেটা সিসিটি, আম্বিলিক্যাল কর্ড ইউজ করলেন, পরে আম্বিলিক্যাল কর্ডটা টেনে টেনে বের করে, আপনারা কখনো দেখছেন কিনা, আর্টারি যেটা থাকে, আর্টারির মাথায় আম্বিলিক্যাল কর্ডটা এইভাবে, এটা আর্টারি, মনে করেন আম্বিলিক্যাল কর্ডের এখানে দিয়ে পেঁচায় পেঁচায় নিতে হয়, দিয়ে একদম খুব স্মুথলি আস্তে আস্তে এভাবে টানতে টানতে বের করতে হয়। আর এই সময় বাইলেটারাল মাসাজ করতে হয়। মাকে মায়ের অ্যাবডোমেনের একদম ইউটেরাসের উপর বরাবর দুই পাশে হালকা করে মাসাজ করে দিতে হয়, একজন মাসাজ করে আর একজন টানতে থাকে। এটাতে যদি না হয় তাহলে ম্যানুয়ালি রিসাসিটেশন করতে হয়, বের করে দিতে হয় আর কি। এরকম করলে হচ্ছে ব্লাড লস হয়, শকে যায় পেশেন্ট, মায়ের ইনফেকশন হয়ে যায়। তারপরে প্রিভেনশনটা একটু দেখে নিবেন। মায়ের হচ্ছে প্রিভেনশন মানে হচ্ছে আপনার যে কারণগুলোর জন্য পিপিএস হতে পারে, অ্যানিমিয়া থাকলে, মায়ের মেল প্রেজেন্টেশন থাকলে, বা আগে থেকে যদি এপিএস এর হিস্ট্রি থাকে, তো মাকে ঠিকভাবে খাবার দাবার খাইতে বলতে হবে। এন্ড দেন আগে থেকে স্ক্রিন করতে হবে, মায়ের কি অবস্ট্রাকটেড লিভার হওয়ার চান্স আছে কিনা, বাচ্চা বড় আছে কিনা, এই জিনিসগুলো দেখে নিতে হবে আর কি। আপনাদের ক্লাসের 5 মিনিট আছে আমি, আচ্ছা, ফিটাল ডিস্ট্রেস। ফিটাল ডিস্ট্রেস তো বুঝেন, বাচ্চা আমার যখন কষ্ট হয়, যে ছবি দেখেই বুঝতেছেন যে কোনো কারণে বাচ্চার কষ্ট হচ্ছে। কখন কষ্ট হচ্ছে, ও অনেকক্ষণ ধরে আটকে আছে, আপনি ওকে বের করতে পারছেন না, কিংবা সে আসতে চাচ্ছে, অবস্ট্রাকটেড লেবার হয়েছে, কিংবা শোল্ডার ডিস্ট্রোসিয়া হয়েছে, কিংবা কর প্রোলাপস হয়েছে, অথবা বিস প্রেজেন্টেশন হচ্ছে, এরকম কোনো একটা কিছু যে বেবির আসার সময় হয়েছে, সে চলে আসছে, পেলভিসে এসে আটকে গেছে, কিংবা পেলভিসে আসতে পারছে না, কিংবা পেলভিস থেকে মাথাটা বের হয়ে গেছে, বডি বের হচ্ছে না, এরকম কোন একটা কন্ডিশনই মানে হচ্ছে ফিটাল ডিস্ট্রেস। এই যে প্লাসেন্টা প্রিভিয়া, আপনি যেটা শোকত একটু আগে বললেন, যে এটা একটা কারণ হতে পারে প্লাসেন্টা প্রিভিয়া, আগে থেকেই ব্লিডিং হচ্ছিল, তো বাচ্চার তো অলরেডি দেখা যায় অক্সিজেন কম শরীরে, তারপর প্লাসেন্টা থেকে সে ঠিক মতো অক্সিজেন পাচ্ছে না, রক্ত পাচ্ছে না। তারপরে অক্সিটোসিন দেওয়া হয়েছে, ফার্স্টে ক্লাসের শুরুতে একজন বলছিলেন যে ম্যাডাম অক্সিটোসিন কখন দেওয়া যাবে না ফিটাল ডিস্ট্রেস হলে, আপনি ঠিক বলছিলেন। কারণ আপনার বাচ্চার অলরেডি কষ্ট হচ্ছে, কন্ট্রাকশন করলে তো ওর আরো বেশি কষ্ট হয়। তো আপনি কি করতেছেন, এমন একটা ড্রাগ দিয়েছেন কন্ট্রাকশন আরো বেড়ে গেছে, তো কন্ট্রাকশন যদি বাড়তে থাকে বাড়তে থাকে, তো বাচ্চার তো কষ্ট আরো বাড়তে থাকবে। আর একটা হচ্ছে এরকম কেস হলে কি করবো আমরা, মাকে হচ্ছে লেফট লেটারাল পজিশন দিয়ে ফুল বেড রেস্ট রাখতে হয়, হাই ফ্লোতে অক্সিজেন দিতে হয়, এবং অক্সিটোসিন যদি চলে থাকে তাহলে অক্সিটোসিন বন্ধ করতে হবে, তারপর আইভি ফ্লুইড দিতে হবে। আর যদি বিপি কমে যায় তাহলে এটা ম্যানেজ করতে হবে। ম্যাল প্রেজেন্টেশন মানে স্বাভাবিক না, স্বাভাবিক প্রেজেন্টেশন কোনটা, আপনার সেফালিক, এনি আদার দেন ভার্টেক্স। একটু দেখেন, এই যে নর্মাল, নর্মাল হচ্ছে ভার্টেক্স মানে কি, হেড বা ফেসটা আসবে, সেফালিক বা ভার্টেক্স প্রেজেন্টেশন বাদে যা থাকবে সবই ম্যাল প্রেজেন্টেশন। এই যে শোল্ডার বলেন ট্রান্সফার, বা ফেস বা আইব্রো ব্রিজ প্রেজেন্টেশন, তারপরে এই যে দেখেন ফ্র্যাঙ্ক প্রেজেন্টেশন, এগুলো একটু নামগুলো দেখে নিবেন। এটার কারণ কি, মায়ের পেলভিস যদি ছোট হয়, কিংবা মা শর্ট হাইট হয়, বা মায়ের যদি কোনো টিউমার থাকে পেলভিসে, বেবির সাইজ অনেক বড়, প্রিমেচুর বেবি। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে ফিটাল অ্যাটিটিউড, বাচ্চার অ্যাটিটিউডই থাকে যে আমি আসলে নর্মাল প্রেজেন্টেশনে যাব না, বারে বারে দেখা যায় যে সে ঘুরে ঘুরে ট্রান্সভার্স পজিশনে বা এই যে ফুটলে বসে থাকে। Sorry। আচ্ছা, আপনাদের যেটুকু বললাম বুঝছেন? জি ম্যাম, বুঝছি।
আচ্ছা, আর 3 মিনিট আছে ক্লাস, খুবই থরোলি করতে হচ্ছে আর কি। আমি নেক্সট ক্লাস আপনাদের আরো পাবো ইনশাল্লাহ, মিডওয়াইফারির উপরে বা গাইনির উপরে, তখন এগুলো আবার রিভিউ করবো। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে কোনোটাতে বুঝতে, আমাকে একটু জানিয়ে রাখবেন, তাহলে আপনার মানে আমরা ইজিলি মনে রাখি। বেশি এমসিকিউ আসে না, এখান থেকে আসে যে আপনার এমসিকিউ, এটা খুবই কমন কোশ্চেন যে নিচের কোনটা মেল প্রেজেন্টেশনের এক্সাম্পল। তো এগুলো আপনি নর্মাল, ভার্টেক্স বা সেফালিক, তিনটা সেম, এই তিনটা ওয়ার্ড বাদে যত অপশন পাবেন সব দিয়ে দিবেন। শুধু মনে রাখবেন যে নর্মাল তো থাকবে না, ওখানে থাকবে আপনার ভার্টেক্স আর সেফালিক প্রেজেন্টেশন। এই দুটো ওয়ার্ড বাদে আপনি ফেস, ব্রো, শোল্ডার, ট্রান্সভার্স, কমপ্লিট, ফুটলিং যা পাবেন সবকিছু দিয়ে দিবেন। মেল প্রেজেন্টেশন হওয়ার কারণটা কি, আপনি মানে ওই যে আমি বললাম 5P টা আপনার একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে বাকি সবই পাবেন। আচ্ছা, যদি এরকম হয় তাহলে কি হবে? যদি আপনার পজিশন ঠিক মতো না হয়, তাহলে আমরা একটু শুরু থেকে ভেবে দেখি যে যদি ট্রান্সফার্স হয়, এখানে একটু দেখি, 2 মিনিট সময় আছে। আচ্ছা, যে ব্রিজ প্রেজেন্টেশন দেখেন, বাটুক এসে আটকে গেছে, বাটুক এসে আটকে গেলে কি হবে? আপনার প্রথমে অবস্ট্রাক্টেড হবে, যে বাধাপ্রাপ্ত হয়েছে। অবস্ট্রাক্টেড হলে কি হবে? এটা প্রলং লেবার হবে, যে নির্দিষ্ট সময় চলে যাচ্ছে তারপর বেবিকে ডেলিভারি করা যাচ্ছে না। তারপরে ফিটাল ডিস্ট্রেস শুরু হয়ে যাবে, মায়ের ব্লিডিং শুরু হবে, মা শকে যাবে। এই ধরনের আর কি মেল প্রেজেন্টেশনের প্রবলেম গুলা। আর এখানে একটু আমি কিছু পয়েন্ট আপনাদের দিছি, আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে, যদি কোনো ইস্যু থাকে আপনারা জানাবেন। আর এই টপিক গুলোর উপরে কিছু কোশ্চেন দিয়েছি, হ্যাঁ, কোশ্চেন প্লাস নিচে আনসারও দেওয়া আছে। একটু নিচে দেখি, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? এই তো, এখন আর 1 মিনিট সময় আছে, এর মাঝে একা একাই ক্লাস অফ হয়ে যাবে। আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা থাকলে কাইন্ডলি একটু বলেন, কোনোটা নিয়ে যে কনফিউশন থাকে বা কিছু থাকে। কারো কোনো প্রবলেম নাই? আদা ম্যাম, ম্যাম আমি একটু বুঝতে চাইছিলাম যে প্রেজেন্টেশন এবং পজিশন আমরা কখন বলবো? আচ্ছা, প্রেজেন্টেশন যেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, পজিশন এন্ড প্রেজেন্টেশন। আচ্ছা, মেল প্রেজেন্টেশন আপনাদের তো আর ক্লাস, ওয়েট, আপনি মেল প্রেজেন্টেশন থেকে বলছেন না? দুটোই সেম। মেল প্রেজেন্টেশন যেটা হচ্ছে যে দুটোই একদম সেম, কোনো মানে পার্থক্য নাই, জাস্ট বলার ক্ষেত্রে মেল পজিশন আর মেল প্রেজেন্টেশন দুটোই সেম। আর কিছু? আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে এখনই, আর মনে হয় কয়েক সেকেন্ড বাকি আছে। নেক্সট ক্লাসে আর কি আমাকে জানাবেন